স্যার রেসপিরেশন সবাই করে। বেসিক্যালি রেসপিরেশন কারা করে? বেসিক্যালি দুজনই করে, একটা প্ল্যান্টও করতে পারে, অ্যানিম্যালও করতে পারে, দুজনেই করে। প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল বোথ কিন্তু রেসপিরেশন করে। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে অল লিভিং অর্গানিজম রেসপিরেশন করবে। লিভিং হতে গেলেই একটা মেন ফাংশন যেটা চাই, সেটা হচ্ছে কি রেসপিরেশন। তো অল লিভিং অর্গানিজম তার রেসপিরেশনটাকে কমপ্লিট করে। ওকে, সো এরপরে চলে আসবো, তাহলে রেসপিরেশন করে কেন করে প্ল্যান্ট বা কোনো একটা ইন্ডিভিজুয়াল, সে রেসপিরেশন কেন করতে চায়? তার তো কিছু রিকোয়ারমেন্ট থাকবে। তাহলে রেসপিরেশন করে, তার মেন কাজ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্যার এটিপি প্রোডাকশন। সেটা কি স্যার? প্রোডাকশন অফ এটিপি। বিকজ এটিপি ইজ দ্য মেন কম্পোনেন্ট। দেখ, আমাদের বডিতে ডিফারেন্ট ডিফারেন্ট লাইফ প্রসেস হয়। কি বললাম? আমাদের বডিতে সেভারাল লাইফ প্রসেস হয়, যেগুলোকে পারফর্ম করতে গেলে আমাদের কি লাগবে? এনার্জি লাগে। তাহলে এই সেভারাল লাইফ প্রসেসকে পারফর্ম করার জন্য আমাদের বডিতে এনার্জি লাগবে। আর এই এনার্জিটা আসে থেকে এটিপি থেকে। তাহলে তার রিকোয়ারমেন্ট অফ রেসপিরেশন কেন? না স্যার, একটা কারণে আমি রেসপিরেশন করছি, সেটা হচ্ছে কি স্যার, আমার এনার্জি চাই। এই এনার্জিটা আমার চাই। এই এনার্জিটা আমি পাবো কি করে? এই এনার্জিটা পাবো বেসিক্যালি, আমাদের সোর্স অফ এনার্জি হচ্ছে সানলাইট। সোর্স অফ এনার্জি সানলাইট। এবার আমরা জানি ডিউরিং ফটোসিনথেসিস প্ল্যান্ট কি করেছিল? ডিউরিং ফটোসিনথেসিস প্ল্যান্ট সানলাইট এনার্জিটাকে ইউজ করেছে, অ্যান্ড বাইরে থেকে কিছু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, এদেরকে ইউজ করে কি বানিয়েছিল? না, এই কম্পোনেন্টগুলোকে ইউজ করে প্ল্যান্ট বানিয়েছে কি? গ্লুকোজ বানিয়েছে। প্ল্যান্ট যে কম্পোনেন্টটা বানিয়েছে তার নাম কি? গ্লুকোজ। এই গ্লুকোজ বানিয়েছে, সাথে অক্সিজেন বানিয়েছে, সাথে কিছু এক্সেস ওয়াটারও প্রডিউস করেছে। তাহলে এই যে গ্লুকোজটা বানালো প্ল্যান্ট, তাহলে সানলাইটের যে লাইট এনার্জিটা ছিল, সেইটা কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারকে বাইন্ড করে গ্লুকোজটা বানিয়েছে। তার মানে আমি বলতে পারি যে গ্লুকোজের মধ্যে এই এনার্জিটা এখন লুকিয়ে বসে আছে। আমরা জানি সোর্স অফ অল এনার্জি হচ্ছে একটা, সেটা হচ্ছে কি? সানলাইট। সানলাইট ছাড়া এনার্জি আর কোনো সোর্সই নেই। লাইট এনার্জি ছাড়া এনভায়রনমেন্টে এনার্জির কোনো সোর্স নেই। তো গ্লুকোজের মধ্যেই এনার্জিটা আছে। তাহলে এই গ্লুকোজকে আমি যত ভাঙতে ব্রেকডাউন করতে পারবো, অর্থাৎ এই গ্লুকোজকে যদি ফুল ব্রেক করতে পারি, ফুল ব্রেক যদি করতে পারি, তাহলে দেখতে পাবো বেশি এনার্জি আসবে, তাহলে মোর এটিপি। আর যদি পার্সিয়াল ব্রেক হয়, মানে অল্প ব্রেক করি, তাহলে লেস এটিপি। এই হচ্ছে আমাদের মেন গল্প ছিল। অর্থাৎ এই গ্লুকোজকে আমাকে ব্রেক করতে হবে, বিকজ প্ল্যান্ট গ্লুকোজটা বানিয়েছে, আমি গ্লুকোজটা খেয়েছি, অ্যান্ড সেই গ্লুকোজের মধ্যে এনার্জিটা লুকিয়ে আছে। তো এই গ্লুকোজটাকে যদি আমি ব্রেক করতে পারি, তাহলে আমি এটিপিটা পাবো। এবার এই গ্লুকোজকে ব্রেক করতে গেলে, কোনো কিছু ব্রেক করতে গেলে আমরা জানি কি করতে হয়? অক্সিডেশন করতে হয়। তাহলে যদি আমি বেশি অক্সিডেশন করি, তাহলে বেশি এনার্জি পাবো। আর যদি কম অক্সিডেশন করি, তাহলে কম এনার্জি। আর এই এনার্জিটা আমাদের কোন কোন কাজে লাগবে? সেভারাল লাইফ প্রসেস। লাইক এখানে দেখো, অ্যাবজর্পশনে কাজে লাগবে, ট্রান্সপোর্টেশনে কাজে লাগবে, মুভমেন্টে কাজে লাগবে, রিপ্রোডাকশনে কাজে লাগবে, ব্রিদিং এ কাজে লাগবে। তো এরকম সেভারাল প্রসেস আছে, যেগুলোতে কি লাগে? সেগুলোতে কি লাগে? এই এনার্জিটা আমাদের লাগে। বোঝাতে পারলাম? তাহলে এবার আসছি, তাহলে ব্রেকডাউন করতে হবে গ্লুকোজ। তাহলে গ্লুকোজের ব্রেকডাউন দুভাবে হয়। তাহলে গ্লুকোজের ব্রেকডাউন করার জন্য দুভাবে হয়। তাহলে এই গ্লুকোজ কোত্থেকে তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, আমি সব বলে ফেলেছি। এবার এই গ্লুকোজের ব্রেকডাউন নিয়ে আসি। দেখো, গ্লুকোজকে আমি দুভাবে ব্রেক করতে পারি। গ্লুকোজকে আমি টু ওয়েতে ব্রেক করতে পারি। একটা হচ্ছে ফুল ব্রেক, একটা পার্সিয়াল ব্রেক। আমি যদি ফুল ব্রেক করতে পারি, তাহলে বেশি এনার্জি পাবো। তাহলে আমি বলেছি যে ব্রেক করতে গেলে আমার যেটা লাগে সেটা কি? অক্সিডেশন। তার মানে এখানে কি ফুল অক্সিডেশন, তার মানে এখানে অক্সিডেশন
এখানে অক্সিডেশন বেশি হবে, আর এখানে অক্সিডেশন স্যার কম হবে। তাহলে অক্সিডেশন বেশি, অক্সিডেশন কম। বেশি অক্সিডেশন করবো বেশি এনার্জি পাবো, মোর অক্সিডেশন মোর এনার্জি। অক্সিডেশন বেশি হলে এনার্জি বেশি, আর অক্সিডেশন কম হলে এনার্জি কম। ক্লিয়ার? এবার দেখো, এই অক্সিডেশনের সাথে এনার্জির গল্প বুঝতে পারলাম। এবার এসি ফটোসিনথেসিস আর রেসপিরেশনের মধ্যে সিমিলারিটিটা কোথায়, বা কোথায় গিয়ে ওরা মিট করছে। দেখো, ফটোসিনথেসিস আর রেসপিরেশনের মধ্যে যদি আমি সিমিলারিটি দেখতে চাই, কি দেখতে পাচ্ছি ভালো করে দেখো। ফটোসিনথেসিসে কি হয়, ডিউরিং ফটোসিনথেসিস ডিউরিং ফটোসিনথেসিস প্ল্যান্ট কি ইউজ করে, কার্বন ডাইঅক্সাইড ইউজ করে, জল ইউজ করে, কি বানায়, আর কি ইউজ করে, সানলাইট ইউজ করে। এটা কে করে, ফটোসিনথেসিস করে। তাহলে ফটোসিনথেসিস সময় এটা ফটোসিনথেসিস করছে কি, প্ল্যান্ট করছে। প্ল্যান্টের মধ্যে নিজের মধ্যে কি আছে, ক্লোরোফিল আছে। কে আছে, এই ক্লোরোফিলটা আছে। তাহলে প্ল্যান্ট ক্লোরোফিলকে ইউজ করে এই ফটোসিনথেসিসটা করছে। and এই সানলাইটের এনার্জিটাকে গ্লুকোজের মধ্যে ও কি করে রাখছে, স্টোর করে রাখছে। মানে এই গ্লুকোজের মধ্যে এখন এই এনার্জিটা আমার স্টোর হয়ে আছে, যেটা আগে সানলাইটের মধ্যে ছিল। সেই লাইট এনার্জিটা এখন গ্লুকোজের মধ্যে স্টোর কি ফরম্যাটে, অ্যাজ এ ফর্ম অফ কেমিক্যাল এনার্জি। সো লাইট এনার্জি স্টোর ইন দ্য ফর্ম অফ কেমিক্যাল এনার্জি, অ্যান্ড এক্সেপশনাল প্রোডাক্ট হিসেবে, একটা এক্সট্রা প্রোডাক্ট হিসেবে আমাদের কি দিচ্ছে, গ্লুকোজ দিচ্ছে। অ্যান্ড এই গ্লুকোজ আর অক্সিজেনকে আমি ইউজ করছি কিসের জন্য, রেসপিরেশনের জন্য। আর রেসপিরেশন কি করছে, কোথায় হয়, না এই রেসপিরেশন আমরা করছি কোথায়, না এটা আমরা করছি, এটাও সেলের মধ্যে করছি, এটাও আমরা সেলের মধ্যে করছি। এটা সেলের কোথায় করব, এটা অল সেল। আগেরটা শুধু প্ল্যান্ট ছিল, বা এটা অল সেল, স্পেশালি মাইটোকন্ড্রিয়া। কোথায় করছি জায়গাটা, মাইটোকন্ড্রিয়া। এন্ড এই বানাচ্ছে কি, এটিপি। তার মানে আলটিমেটলি বলতে গেলে স্যার, সানলাইটের এনার্জিটাকেই আমি ইউজ করছি এন্ড এটিপি হিসেবে পেয়ে যাচ্ছি। তার মানে বলতে পারি যে এই এটিপিটা আমাদের ডেলি কাজ করাচ্ছে। তার মানে লাইট এনার্জিটাই আমার কাজ করতে হেল্প করে। ওকে, নাও আমি আসি কেমিক্যাল ইকুয়েশনের। দেখো, কেমিক্যাল ইকুয়েশনে যদি দেখতে যাই, তাহলে কি দেখছি, গ্লুকোজ দেখছি, অক্সিজেন দিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড বানিয়েছি, জল বানিয়েছি, এটিপি বানিয়েছি। এবার দেখ, তোরা পড়েইছিস আগে থেকে যে স্যার, অক্সিডেশন যত আমি করতে যাব, অক্সিডেশন করতে গেলে আমরা জানি অক্সিডেশন কখন হয়, না যখন আমরা কি সাপ্লাই করব, O2 সাপ্লাই করব। তাহলে O2 সাপ্লাই করলে অক্সিডেশন বেশি হবে। আর অক্সিডেশন কম কখন হয়, না যখন আমরা O2 সাপ্লাই করব না। তাহলে O2 সাপ্লাই না করলে অক্সিডেশন হবে না, আর O2 সাপ্লাই করলে অক্সিডেশন হবে। ওকে, সো অক্সিডেশনটা বিশেষ করছে কার উপর ডিপেন্ড করছে, না O2 সাপ্লাই এর উপর ডিপেন্ড করছে। তার জন্য আমরা দেখব যে যে রেসপিরেশন প্রসেসগুলোতে আমরা O2 কে ইউজ করব, সেই রেসপিরেশনে দেখা যাবে যে প্রোডাকশন অফ এনার্জিটা, এই এটিপিটা দেখা যাবে কি বেশি হয়ে যাচ্ছে, এইটা বেশি হবে। আর যেখানে অক্সিজেন কম ব্যবহার করব, সেখানে দেখব কম পাচ্ছি। এই ছিল আমাদের রেসপিরেশনের বেসিক ইনফরমেশন। হয়েছে? এবার রেসপিরেশন কি শুধু স্যার গ্লুকোজ দিয়েই হয়? তাহলে কি আমরা দিন রাত শুধু গ্লুকোজই খাবো, আর অন্য কিছু খাবো না? না, রেসপিরেশন অনেক কিছু দিয়ে হতে পারে। রেসপিরেশন নট অনলি গ্লুকোজ, রেসপিরেশন আরো কি কি দিয়ে হতে পারে। রেসপিরেশন আমরা কার্বোহাইড্রেট দিয়ে করতে পারি, মোস্টলি যেটা আমরা গ্লুকোজ বলি। রেসপিরেশন প্রোটিন দিয়েও হতে পারে, রেসপিরেশন ফ্যাট দিয়েও হতে পারে, রেসপিরেশন অর্গানিক অ্যাসিড দিয়েও হতে পারে। অর্থাৎ রেসপিরেশন আমি কার্বোহাইড্রেট দিয়েও করতে পারি, প্রোটিন দিয়েও করতে পারি, ফ্যাট দিয়েও করতে পারি, অর্গানিক অ্যাসিড দিয়েও করতে পারি। এবার আমাদের মনে কোশ্চেন থাকবে, স্যার কোনটা দিয়ে রেসপিরেশন করা ভালো স্যার? এটা আমরা এই চ্যাপ্টারের ক্লাসের শেষে জানতে পেরে যাবো।
তাহলে যে কম্পাউন্ড গুলো আমরা রেসপিরেশনের পারপাস ইউজ করব সেই কম্পাউন্ড গুলোকে আমরা কি বলবো? রেসপিরেটরি সাবস্ট্রেট। সো হোয়াট ডু ইউ মিন বাই রেসপিরেটরি সাবস্ট্রেট? তাহলে রেসপিরেটরি সাবস্ট্রেট তাদেরকেই বলা হয় যে কম্পাউন্ড গুলোকে দিয়ে বা যে জিনিসগুলোকে দিয়ে আমি কি করতে পারি? রেসপিরেশনটা করতে পারি। হয়েছে? এবার চলে আসবো আমরা রেসপিরেশনের প্ল্যান্ট রেসপিরেশন। দেখো, প্ল্যান্ট রেসপিরেশন করে, অ্যানিমেলও রেসপিরেশন করে, সবাই রেসপিরেশন করে। দেখো, আমরা রেসপিরেশন কি দিয়ে করি? আমাদের এরকম নাক আছে না, নাক, এই যে নাক আছে, এরকম নাক থাকবে আমাদের। কিন্তু প্ল্যান্টের এরকম নাক ফাঁক বলে কিছু নেই। প্ল্যান্ট জেনারেলি রেসপিরেশন দুটো ওয়েতে করে, একটা স্টোমাটা আর একটা হচ্ছে লেন্টিসেল। তাহলে স্টোমাটা বা পত্ররন্ধ্র আর একটা হচ্ছে লেন্টিসেল, এই দুটো জিনিস দিয়ে প্ল্যান্ট কি বানায় না রেসপিরেশনটা করে। আর রেসপিরেশন প্রসেসটা প্ল্যান্ট স্টোমাটা এন্ড লেন্টিসেল দিয়েই পারফর্ম করে। এবং প্ল্যান্টের রেসপিরেশন হলে আমরা ছোটবেলা পড়েছি যে স্যার প্ল্যান্টের ক্ষেত্রে না প্ল্যান্ট সবসময় CO2 নেয় আর O2, CO2 কে ইউজ করে আর O2 কে রিলিজ করে। এটা আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে রেখেছি। কিন্তু ব্যাপারটা ঠিক এরকম নয়। প্ল্যান্টও ডিউরিং রেসপিরেশন O2 কে কি করে? ইউজ করে। এন্ড কি করে? কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। দেখো, পরিষ্কার লেখা আছে এখানে মেনশন করে, প্ল্যান্ট গেট O2 and give out CO2। আমরা প্ল্যান্ট তো কার্বন ডাইঅক্সাইড, স্যার তাহলে আমরা বলি কেন? ভুল পড়ে এসেছি। ব্যাপারটা এটা। ব্যাপারটা কি? ব্যাপারটা এটা যে আমরা যেটা পড়েছি ঠিকই পড়েছি, কিন্তু এখানে কিছু একটু কারেকশন করতে হবে। কি কারেকশন? জেনারেলি প্ল্যান্ট যে রেসপিরেশনটা করে, এই প্ল্যান্টের রেসপিরেশনের ক্ষেত্রে প্ল্যান্ট তো স্টোমাটা ইউজ করে বলেছিলাম, লেন্টিসেল ইউজ করে বলছি। তো প্ল্যান্ট ফটোসিনথেসিস তো করে। তো প্ল্যান্টের ফটোসিনথেসিসের রেটটা এতটাই বেশি যে রেসপিরেশনের জন্য যে অক্সিজেনটা লাগে প্ল্যান্ট ওটার বাইরে থেকে নেয় না, নিজের সেলের থেকেই কালেক্ট করে নেয়। তার জন্য প্ল্যান্ট বাইরে থেকে আর অক্সিজেন নিচ্ছে না, তাই তো, কারণ নিজের বডি সেলের থেকেই পেয়ে যাচ্ছে। হ্যাঁ, প্ল্যান্ট যে কার্বন ডাই অক্সাইড রিলিজ করছে সেটা ফটোসিনথেসিসে ইউজড হয়ে যাচ্ছে। তার জন্য প্ল্যান্টকে বাইরে থেকে আলাদা করে কার্বন ডাই অক্সাইড বের করতে হচ্ছে না। সো এই কারণের জন্য, জাস্ট এই কারণের জন্য প্ল্যান্টের ক্ষেত্রে আমরা রেসপিরেশনটাকে এভাবে নেগলেক্ট করি যে প্ল্যান্ট কার্বন ডাই অক্সাইড কি করে? ইউজ করে, অক্সিজেনকে রিলিজ করে। এরপরে দেখো, ব্রিদিং মেকানিজম ইন প্ল্যান্টের ক্ষেত্রে, তাহলে প্ল্যান্ট কিভাবে করে আমরা বুঝতে পেরে গেছি। এবার আমি বলি, তাহলে প্ল্যান্টের কি রেসপিরেশন অ্যানিমেলের মতোই হয় এত বেশি বেশি? না স্যার। মনে রাখবে, প্ল্যান্টের মধ্যে অনেক ডেড সেল থাকে। কি থাকে স্যার? প্ল্যান্টের মধ্যে অনেক ডেড সেল থাকে স্যার, ডেড সেল। একটা প্ল্যান্ট যত ম্যাচিওর হবে তার মধ্যে ডেড সেল তত বেশি থাকবে। সো যত বেশি ডেড সেল থাকবে, তো প্ল্যান্টের ডেড সেলকে সার্ভাইভ করানোর জন্য কিচ্ছু লাগে না। তার জন্য প্ল্যান্টের মধ্যে ডেড সেল বেশি থাকার জন্য প্ল্যান্টের রেসপিরেশনের জন্য কম এনার্জি লাগে। প্ল্যান্ট জেনারেলি এনার্জি কম ইউজ করে। অনেকে আবার বলে যে প্ল্যান্ট না অ্যানারোবিক রেসপিরেশন করে। এটা সম্পূর্ণ ভুল। প্ল্যান্ট অ্যারোবিক করে রেসপিরেশন, বাট প্ল্যান্টের অ্যারোবিক রেসপিরেশনের জন্য যে অক্সিজেনটা রিকোয়ারমেন্ট হয় ওটা প্ল্যান্ট নিজেই নিয়ে নেয়। তার জন্য প্ল্যান্টকে আলাদা করে অক্সিজেন সার্ভাইভ করতে হয় না। বাট রেসপিরেটরি পাথওয়েটা অবভিয়াসলি অ্যারোবিক, অর্থাৎ সবাত শ্বসন, অর্থাৎ অক্সিজেন নিয়েই কিন্তু এরা রেসপিরেশন করে। এটাও কিন্তু নর্মাল প্ল্যান্টের ক্ষেত্রে ব্রিদিং মেকানিজম। এখানে কিন্তু দেখ আমরা পরিষ্কার দিয়েছি, প্ল্যান্ট অক্সিজেন ইউজ করছে, কার্বন ডাই অক্সাইড বানাচ্ছে। এবার চলে আসি ব্রিদিং ইন প্ল্যান্ট। তো প্ল্যান্টের ক্ষেত্রে তো হয়ে গেল, প্ল্যান্টের ক্ষেত্রে এই সমস্ত। এবার চলে আসবো, এবার আমরা চলে আসবো একটা জিনিসে, সেটা কি না অ্যানিমেলের ক্ষেত্রে রেসপিরেশন। তাহলে রেসপিরেশনকে আমরা দুটো ওয়েতে ভাগ করে দিলাম না স্যার? রেসপিরেশন আমরা দুটো ওয়েতে ডিভাইড করে দিচ্ছি। একটা হচ্ছে রেসপিরেশনকে আমরা দুটো ওয়েতে ভাগ করে দিলাম। একটা কি স্যার? একটা হচ্ছে স্যার প্ল্যান্টের রেসপিরেশন,
একটা হচ্ছে স্যার প্ল্যান্টের রেসপিরেশন, আর একটা কি স্যার, অ্যানিমেলের রেসপিরেশন। সো রেসপিরেশনকে আমরা দুটো গ্রুপে ডিভাইড, একটা প্ল্যান্টের রেসপিরেশন, একটা অ্যানিমেলের রেসপিরেশন। এবার আসছি, বাট মোর অর লেস তো সবারই একই রকম টাইপের। এবার আসছি রেসপিরেশনের বেসিক জিনিস নিয়ে। এবার আমি আরেকটা জিনিস নিয়ে একটু পড়াচ্ছি, সেটা হচ্ছে মেটাবলিজম। কোশ্চেন হচ্ছে এনার্জি আসে কোথা থেকে, এই জায়গাটা একটু বলে দিই। দেখ, মেটাবলিজম বা যাকে বাংলায় আমরা বলি বিপাক, এটাকে আমরা দুটো গ্রুপে ডিভাইড করি। একটা অ্যানাবলিজম, যাকে তোরা বাংলায় অনেকে পড়েছিস উপচিতি বিপাক। দেখ, উপচিতি কথাটার মানে হচ্ছে, বা অ্যানাবলিজম কথাটার মানে হচ্ছে উপকার। আর ক্যাটাবলিজম দ্যাট মিনস অপচিতি বিপাক, যাকে আমরা কি বলি, বা যার মানেটা হচ্ছে অপকার, মানে ক্ষতি হবে স্যার। আচ্ছা বল, আজকে যদি কারোর কোনো দেহের ওজন বাড়ে, সে বলবে কি যে হ্যাঁ আমার ওয়েট বেড়েছে, দ্যাট মিনস উপকার হয়েছে, আমার ভালো হয়েছে, গুড। ওয়েট যদি কমে যায় তাহলে খারাপ হয়েছে। সো দ্যাট মিনস অ্যানাবলিজমের ওখানে প্রোটোপ্লাজমিক ওয়েট বাড়বে, অর্থাৎ একটা প্ল্যান্টের বডির ওয়েট গেইন করবে, অর্থাৎ ইনক্রিজ করবে। বাট ইন কেস অফ ক্যাটাবলিজম বডি ওয়েট কিন্তু লুজ করবে। এবার আমি যদি গ্লুকোজ বানাই, ইমেজিন কর প্ল্যান্ট ফটোসিনথেসিস করছে, ফটোসিনথেসিস করে প্ল্যান্ট গ্লুকোজ বানাচ্ছে। তাহলে যখন একটা প্ল্যান্ট ফটোসিনথেসিস করে গ্লুকোজ বানাবে, তো গ্লুকোজ বানানোর সময় তো প্ল্যান্ট এই গ্লুকোজটা তো প্ল্যান্টের বডিতে স্টোর হবে, আর স্টোর হলে প্ল্যান্টের বডি ওয়েট বাড়বে না কমবে? অবভিয়াসলি বাড়বে। তাহলে এই ফটোসিনথেসিসকে আমরা বলতে পারি অ্যানাবলিজম, বিকজ প্রোটোপ্লাজমিক ওয়েট বাড়ছে। আবার রেসপিরেশনে গ্লুকোজ ব্রেকডাউন হয়ে যাচ্ছে, তার মানে বডি ওয়েট, বডির মধ্যে যেটা স্টোর ছিল সেটা ব্রেক হয়ে যাচ্ছে। তাহলে যখন কোনো জিনিস ব্রেক করবি তাহলে বডি লস হচ্ছে না। সো দ্যাট মিনস ক্যাটাবলিজম। তো ক্যাটাবলিজমের লস। তো মনে রাখবি, যখন কোনো জিনিস বানাবো, অর্থাৎ গ্লুকোজ ফর্ম করছি, তার জন্য আমরা এনার্জি দরকার, এই জন্য আমরা এনার্জি দিই। তো অ্যানাবলিজম প্রসেসে আমরা এনার্জি সাপ্লাই করব, বাট ইন কেস অফ ক্যাটাবলিজম আমরা এনার্জি পাবো। লক্ষ্য করে দেখ, তোরা যখন রেসপিরেশন পড়েছিস সেখানে দেখ এটিপি পেয়েছিস, তার মানে কি এনার্জি পেয়েছিস। বাট ফটোসিনথেসিসের ক্ষেত্রে দেখ তোরা এনার্জি দিয়েছিস, লাইক সানলাইট এনার্জি। দ্যাট মিনস আমরা একটা জিনিস বুঝে গেলাম, কি বুঝলাম, যে ফটোসিনথেসিসের ক্ষেত্রে এনার্জি লাগে, দ্যাটস ওয়াই ইট ওয়াজ অ্যানাবলিক রিঅ্যাকশন। এন্ড ফর দ্য রেসপিরেশন এনার্জি রিলিজ হয়, মানে এনার্জি বেরিয়ে আসে, তার জন্য এটা ক্যাটাবলিক রিঅ্যাকশন। আর এনার্জি ওই ঢুকছে, তো ঢুকলো মানে কি এন্ডো, আর বেরোনো মানে এক্সিট থেকে এক্সো। সো এটা হচ্ছে এন্ডোথার্মিক প্রসেস, দিস ওয়ান ইজ এক্সোথার্মিক প্রসেস। আই গেস আমি এই জায়গাটা মেটাবলিজমের দু রকম টাইপের মেটাবলিজম আমরা ক্লিয়ার করতে পারলাম। এই সেম টাইপ অফ কম্পোনেন্ট জিনিস তোমরা কোথায় পড়বে? তোমরা কেমিস্ট্রিতে পড়বে, ঠিক আছে, বা উঁচু ক্লাসে উঠলেও তোমাদেরকে এটা পড়তে হবে। তাহলে রেসপিরেটরি সাবস্ট্রেট, তাহলে তো অনেক কিছু পেলাম। তাহলে রেসপিরেশন স্যার কাকে দিয়ে হবে, যেটা আমরা ছিলাম স্যার, তাহলে রেসপিরেশন ব্যাপারটা এটা তো অনেককে দিয়ে হবে। এখানে তো স্যার গ্লুকোজও আছে, আপনি যেটা বললেন গ্লুকোজও আছে, প্রোটিনও আছে, ফ্যাটও আছে, আবার অর্গানিক অ্যাসিডও আছে। তার মানে স্যার এটা সবকটা নিয়ে পড়তে হবে। তো মেনলি আমরা গ্লুকোজটাকে মেন কম্পোনেন্ট বলে ধরি। তার জন্য আমরা পুরো চ্যাপ্টারটা গ্লুকোজ নিয়েই পড়বো, অ্যান্ড পরে আমরা গ্লুকোজের সাথে বাকি চ্যাপ্টার পার্টগুলো এক্সপ্লেন করে ফেলবো। প্রথম আসছি গ্লুকোজের ক্ষেত্রে। দেখো, গ্লুকোজ কি না, প্ল্যান্ট ফটোসিনথেসিস করে গ্লুকোজটা বানায়, আমরা পড়েছি আগে থেকেই। প্ল্যান্ট কি করে, ফটোসিনথেসিস করে কি বানায়, গ্লুকোজ বানায়। তাহলে প্ল্যান্ট গ্লুকোজ বানালো, কোথায় বানালো, প্ল্যান্টের যে ক্লোরোপ্লাস্ট আছে তার মধ্যে প্ল্যান্ট গ্লুকোজটা বানালো, ভালো কথা। প্ল্যান্ট ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্লুকোজ বানিয়ে রেখে দিয়েছে। আচ্ছা বলতো, প্ল্যান্ট কি গ্লুকোজ ক্লোরোপ্লাস্টের মধ্যে বানিয়ে রাখে? রাখে না। কি ফরম্যাটে রাখে স্যার? স্টার্চ ফরম্যাটে। তো প্ল্যান্ট এই গ্লুকোজটাকে স্টোর করে কোন ফরম্যাটে? প্ল্যান্ট এই গ্লুকোজটাকে স্টোর করে
স্টার্চ অর সুক্রোজ ফর্মেটে, এটা আমরা মাথায় রাখবো, স্টার্চ অর সুক্রোজ। তাহলে প্ল্যান্ট গ্লুকোজটাকে স্টার্চ বা সুক্রোজ ফর্মে কি করে, স্টোর করে রাখে। ভালো কথা, স্যার স্টোর তো করে নিলাম। এবার এই গ্লুকোজটাকে করবোটা কি? তো প্ল্যান্ট কি করছে, এবার তো প্ল্যান্ট কেন, যে কোনো প্ল্যান্ট এটা স্টোর করছে। এবার ভাব, আমরা প্ল্যান্ট খেতেও পারি, আমরা প্ল্যান্ট খাই জেনারেলি। জেনারেলি কি করি, অ্যানিমেলরা প্ল্যান্টের উপর ডিপেন্ডেন্ট, অ্যানিমেলরা প্ল্যান্টকে খেলো, তাহলে প্ল্যান্টের বডিতে যে স্টার্চ বা সুক্রোজ ছিল সেটা কার, অ্যানিমেলের বডিতে চলে এলো। এই অ্যানিমেলের বডিতে এসে এই স্টার্চ গ্লুকোজ হিসেবে ব্রেকডাউন হয়ে গেল। আবার আসি স্টেপটাতে, কি বললাম, স্যার প্ল্যান্ট গ্লুকোজ বানাচ্ছে, দিয়ে সেটাকে স্টার্চ ফরম্যাটে আর সুক্রোজ ফরম্যাটে স্টোর করে রাখছে। যখন আমি অ্যাজ এ অ্যানিমেল ওই প্ল্যান্টটাকে খাচ্ছি, তখন আমার বডিতে এই স্টার্চ বা সুক্রোজ ঢুকছে, কিন্তু পরবর্তীকালে এই স্টার্চ বা সুক্রোজ কি হয়ে যাচ্ছে, গ্লুকোজে ব্রেকডাউন হয়ে যাচ্ছে। এই গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রসেসে পাইরুভিক অ্যাসিড, এটিপি আর এনএডিএইচ বানায়। স্টেপটাই আসি একটু, তাহলে যে গ্লুকোজটা আমার শরীরে, তাহলে ভাব আমি কি বললাম, আমি স্টার্চ খেলাম, স্টার্চটা খাওয়ার পরে এটা আমার শরীরে ঢুকলো, ঢুকে যাওয়ার পরে ও কি করলো, গ্লুকোজ বানালো। এই যে গ্লুকোজটা বানালো, সেই গ্লুকোজটা আমার কোথায় গেছে, আমার ব্লাডে গেছে, ব্লাড থেকে কোথায় গেছে, সেলে গেছে, সেলের মধ্যে সাইটোপ্লাজমে ঢুকে বসে আছে। তাহলে গ্লুকোজ বানালো প্ল্যান্ট, সেটা খেলাম, সেটা স্টোর হলো স্টার্চ ফরম্যাটে। আমি খেলাম প্ল্যান্টের পার্ট, সাপোজ রাইস, এই রাইসের মধ্যে প্রচুর স্টার্চ আছে। আমি যখন খেলাম, আমার পেটে ডাইজেশন হয়ে আমার ব্লাডে মিশলো, ব্লাডে যেটা মিশলো সেটা কি ছিল, সেটা ছিল গ্লুকোজ। সেই গ্লুকোজটা পরবর্তীকালে কি হিসেবে স্টোর হচ্ছে, স্যার সেই গ্লুকোজটা যেই ব্লাডে গেল, ব্লাড থেকে কোথায় যাবে, সেলের মধ্যে চলে যাবে। তাহলে এই গ্লুকোজ আমার সেলে চলে এসছে, গ্লুকোজ কোথায় চলে এসছে, সেলের মধ্যে চলে এসছে। এবার আমি এই সেলের মধ্যে এই গ্লুকোজকে ইউজ করব, দিয়ে কি বানাবো, এনার্জি বানাবো। এটাই হচ্ছে আমার কাজ। তাই তো আমার তো দরকার তো এনার্জিটা, আমি এক্ষুনি দেখেছি যে গ্লুকোজকে ভাঙতে হবে, দিয়ে এনার্জিটা বানাতে হবে। দেখো, এই গ্লুকোজকে আমি কি করছি, পাইরুভিক অ্যাসিড, এটিপি আর এনএডিএইচ এ কনভার্ট করছি। কিসে কনভার্ট করছি, পাইরুভিক অ্যাসিড, 2 molecule of pyruvic acid, 2 molecule of ATP আর 3 molecule of NADH। প্রত্যেকটা গ্লুকোজের মধ্যে না স্যার 6টা করে কার্বন থাকে, কটা করে কার্বন, 6 কার্বন করে থাকে। আচ্ছা গ্লুকোজ আছে কোথায়, সাইটোপ্লাজমে। এই পুরো জিনিসটা আছে কোথায়, সাইটোপ্লাজমে। স্যার ভেরি গুড, সাইটোপ্লাজমে গ্লুকোজ আছে। এবারে একটা গ্লুকোজের মধ্যে 6 কার্বন আছে, এই 6 কার্বন গ্লুকোজকে আমি ভেঙে দিয়ে কি করলাম, 3 কার্বনের দুটো পাইরুভিক অ্যাসিড বানালাম। আচ্ছা তোরাই বল, যদি গ্লুকোজ যদি 6 কার্বন হয় আর পাইরুভিক অ্যাসিড যদি 3 কার্বন হয়, তাহলে একটা গ্লুকোজ থেকে কটা পাইরুভিক অ্যাসিড বানাবো, দুটো না? তো সেই হিসেবে আমি দুটো পাইরুভিক অ্যাসিড বানিয়েছি। দেখবো আমরা যখন এই স্টেপটাকে ডিটেলসে পড়বো, তখন দেখবো এই দুটো পাইরুভিক অ্যাসিড বানানোর সময় দুটো এটিপিও তৈরি হচ্ছে, সাথে দুটো এনএডিএইচ প্লাস 2H প্লাসও তৈরি হবে। এবার এই গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি করার সময় যে স্টেপটা হয় কোথায়, হয়টা হচ্ছে সাইটোপ্লাজমে। যেহেতু এই স্টেপে গ্লুকোজ ভাঙছে, দেখ ভাঙা মানে কি স্যার, লাইসিস। কি ভাঙছে, গ্লুকোজ। তাই নাম কি হবে প্রসেসের নাম, গ্লাইকোলাইসিস। প্রসেসের নাম গ্লাইকোলাইসিস। তাহলে প্রথম স্টেপ গেল আমাদের গ্লাইকোলাইসিস। এবার দেখো, এই পাইরুভিক অ্যাসিড পরবর্তীকালে যদি একে আমি অক্সিজেন দিই, তাহলে কি বানাবে, তাহলে ও অ্যারোবিক রেসপিরেশন করবে। আর যদি এই পাইরুভিক অ্যাসিডকে আমি অক্সিজেন না দিই, তখনও অ্যানারোবিক রেসপিরেশন বা অবাত শ্বসন। তাহলে অক্সিজেন দিলে দেখ এটিপি পাওয়া যাচ্ছে, অক্সিজেন দিইনি তার জন্য দেখ কোন রকম এটিপি এখানে কিন্তু নেই। দেখ কোনো এখানেও এটিপি নেই আর এখানেও এটিপি নেই। কেন, আমরা জানি অক্সিজেন না দিই যখন দিব না, এনার্জি প্রোডাকশন হবে না।
এবার আসি। তাহলে ভাব এই একটা পাইরুভেটের মধ্যে কটা কার্বন? তিনটে কার্বন আছে। তার মানে যদি একটা করে যদি ভাগি আমি তিনটে কার্বন ডাই অক্সাইড পাচ্ছি, তিনটে জল পাচ্ছি আর এই তাহলে দুটো পাইরুভেট ভাঙলে কত হবে? ইন্টু টু সবকটা। তাহলে এই অ্যারোবিক রেসপিরেশন কাদের হয়? প্ল্যান্ট আর অ্যানিমেলের মধ্যে হয়। আবার যে অ্যানারোবিক রেসপিরেশনটা আমরা দেখছিলাম সেই অ্যানারোবিক রেসপিরেশনে এসে দেখ, তাহলে এই অ্যানারোবিক রেসপিরেশন কি? অক্সিজেন লাগছে না এখানে আমাদের। অক্সিজেনের অ্যাবসেন্সে এখানে দুটো ঘটনা ঘটবে, আইদার ল্যাকটিক অ্যাসিড বানাবে অর ইথানল অর কার্বন ডাইঅক্সাইড বানাবে। দেখ ল্যাকটিক অ্যাসিড যদি বানায় তাহলে ল্যাকটিক অ্যাসিডের মধ্যে তিনটে কার্বন, পাইরুভিক অ্যাসিডের মধ্যে তিনটে কার্বন, তাহলে 3 থেকে 3, তার মানে কোনো কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে না। এন্ড এটা কাদের হবে পরে বলছি। এন্ড যদি আমি ইথানল বানাই তখন কি হচ্ছে, যেহেতু ইথানলে দুটো কার্বন আর পাইরুভেটে তিনটে কার্বন, তাই একটা কার্বন বেরিয়ে আসবে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে। ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন প্রসেসটা সাধারণত হিউম্যানের বডি হয়। কোথায় হয়? হিউম্যান বডি। এটা কি করে হিউম্যান বডিতে? এটা মাসেলের মধ্যে স্টোর হয়, যার জন্য আমাদের মাসেল ক্র্যাম্প বা মাসেলের পেন হয়। আর ইথানলটা জেনারেলি আমরা বেকারি ইন্ডাস্ট্রি বা অ্যালকোহল ইন্ডাস্ট্রি বা বেভারেজ ইন্ডাস্ট্রি এই সমস্ত জায়গাতে এই ইথানল প্রোডাকশন ইউজ। এই জন্য ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশনটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, আর ইথানলটাকে বলা হয় কোহল ফার্মেন্টেশন। তাহলে আমরা এই স্টেপের মধ্যে কতগুলো জিনিস দেখলাম। একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড অ্যারোবিক রেসপিরেশন করবে, আইদার পাইরুভিক অ্যাসিড অ্যানারোবিক রেসপিরেশন করবে। অ্যারোবিক রেসপিরেশন করবে প্ল্যান্ট আর অ্যানিমেলের জন্য, অ্যানারোবিক রেসপিরেশন করবে ল্যাকটিক অ্যাসিড এন্ড ইথানল প্রোডাকশনের জন্য। ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশনের জন্য যেহেতু কার্বন তিনটে আছে তার জন্য কোনো রকম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। যেহেতু ইথানলে দুটো কার্বন আছে তার জন্য কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে। And lactic acid production and ethanol production, ethanol production is occurring basically in the muscle cell, and আর ইথানল প্রোডাকশনটা জেনারেলি কোথায় হবে? ব্যাকটেরিয়ার ইস্ট। ওকে, এবার এই চ্যাপ্টারে পড়তে গেলে আমরা কতগুলো ইম্পর্টেন্ট এক্সাম, তোমাদের অলরেডি আমি ক্লাসে এগুলো পড়িয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি, দিলে আমরা প্রত্যেকটা স্টেপ নিয়ে একটু একটু করে এগোবো। লাইক জিটিপি আর এটিপি যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা কি ইউজ করবে? কাইনেজ। তোমরা যদি এফএডি বা এইচ বা এনএডিএইচ ইউজ করো তাহলে তোমরা কি ইউজ করবে? ডিহাইড্রোজিনেজ। CO2 ইউজ করলে তোমরা কি ইউজ করবে? কার্বক্সিলেজ। বলছে কোনো সেম কেমিক্যাল কম্পোজিশন কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচার, তখন কি করবে? আইসোমারেজ। লাইক কতগুলো এক্সাম্পল আছে, লাইক হচ্ছে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হতে গেলে লাগে, সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড, ওখানে কাজে লাগে। তাহলে এই রকম পারপাস গুলোতে কাজে লাগবে। হয়েছে? এবার দেখ এই এ থেকে বি, বি থেকে সি, ধরো কোনো একটা কম্পাউন্ড এ, সেখান থেকে বি আর সি দুটো সেকেন্ড আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তখন কি বলবো? অ্যালডোলেজ। ধরো বি একটা কম্পাউন্ড থেকে সি একটা কম্পাউন্ড ট্রান্সফার হচ্ছে, আবার সি থেকে বি তে ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার হওয়াটাকে বলবো ট্রান্সফারেজ। জল বেরোলে আমরা বলি হাইড্রোলেজ বা এনোলেজ। এছাড়া আমরা আরো অনেক অনেক নাম আছে। প্লেস চেঞ্জ, কিচ্ছু হয়নি শুধুমাত্র পজিশন চেঞ্জ করবে, তখন আমরা তাকে বলবো মিউটেজ। আর যদি COA অ্যাড হয় তখন তাকে আমরা বলবো সিনথেজ। কি বলবো? সিনথেজ। এই হচ্ছে কতগুলো এনজাইমের ক্লু, যেটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা স্টেপ আসবো গ্লাইকোলাইসিস। তাহলে আমরা মেনলি কটা জিনিস পড়বো, আমাদেরকে তাহলে এইটা পড়তে হবে না যে স্যার এইটা একটা পড়বো, এই স্টেপটা গ্লাইকোলাইসিসটা একটা পড়বো, আরেকটা স্যার এইটা পড়বো, এই পাইরুভেট থেকে এটা কি করে হচ্ছে পড়বো, আর স্যার এইটা একটা পড়বো, ইথানল অ্যাসিড থেকে পাইরুভেট থেকে ইথানল কি করে হচ্ছে এটা পড়বো, আরেকটা স্যার এইটা পড়লে হবে না, এই পাইরুভেট থেকে এই যে অ্যারোবিক রেসপিরেশন, তাহলে একটা অ্যারোবিক রেসপিরেশন পড়বো, আর অ্যানারোবিকের মধ্যে গ্লাইকোলাইসিস পড়বো, ল্যাকটিক অ্যাসিড পড়বো, ইথানল। দেখ অ্যারোবিক কোনটা? শুধু এইটা না, কেন বলতো? শুধু না ওখানেই মাত্র শুধু অক্সিজেন লাগছে। দেখ উপরেও অক্সিজেন লাগেনি, নিচেও অক্সিজেন লাগেনি, এটাতেও অক্সিজেন লাগেনি,
অক্সিজেন লাগছে কোথায়? শুধু এই জায়গাটা অক্সিজেন লাগছে। তার মানে অ্যারোবিকের মধ্যে কোনটা কোনটা পড়বে? শুধু এইটা পড়বে। অ্যানারোবিকের মধ্যে কোনটা কোনটা পড়বে? এটাও পড়বে, এটাও পড়বে, এটাও পড়বে। এবার চলে আসি, আমরা চলে আসি ফার্স্ট ফেজ, বা যাকে আমরা বলবো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আমরা স্টেপগুলো দেখি, ওয়ান বাই ওয়ান করে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে স্টেপগুলোকে আমরা একটু দেখো। তোমাদের এনজাইমের নামগুলো যদি কারোর মনে না থাকে, তোমরা একটা কাজ করো, এনজাইমের নামগুলো তোমরা একটা কাজ করো, স্ক্রিনশট নিয়ে রাখো, যাতে আমি এখন যখন পড়াবো তোমরা তোমাদের এটা মাথায় রাখতে পারো। এই যে এনজাইমের নামগুলো, এই এনজাইমের নামগুলো মনে রাখলে তোমাদের এর পরে যে সাইকেলগুলো আমরা পড়াবো সেটা তোমাদের পড়তে খুব ইজি। প্রথমে আসছি আমরা গ্লাইকোলাইসিস। কি জিনিস স্যার এটা? কি হয়? নামেই অ্যান্সার আছে। গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভেঙে যাওয়া। তাহলে এই প্রসেসে কি হবে স্যার? গ্লুকোজ যেটা ছিল সে ব্রেকডাউন হয়ে যাবে ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। মাথায় রাখো, এই গ্লাইকোলাইসিস প্রসেসে কোনো অক্সিজেন লাগে না। তার জন্য এই প্রসেসকে আমরা অ্যানারোবিক পাথওয়ে বলে থাকি। চলো দেখো, প্রথম আসছি, এখানে 10টা স্টেপ আছে। তাহলে প্রথম আসছি গ্লাইকোলাইসিস হবে কোথায়? তাহলে প্রথম আসলাম গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস প্রথম আসছি, এটার মানে কি? স্যার গ্লুকোজকে আমি ভাঙবো। সেকেন্ড মানে কি? তাহলে গ্লাইকোলাইসিস মানে ব্রেকডাউন অফ গ্লুকোজ। সেকেন্ড। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লাইসিস মানে তো ভাঙা, গ্লাইকো মানে গ্লুকোজ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা কোথায় হয় স্যার? এটা হবে স্যার সাইটোপ্লাজমে। কোথায় হবে? সাইটোপ্লাজম। কেন গ্লুকোজ কোথায় আছে? বলেছিলাম না, সাইটোপ্লাজমে আছে গ্লুকোজ। যেহেতু গ্লুকোজ সাইটোপ্লাজমে আছে, তার জন্য এই প্রসেসটা কোথায় হবে? সাইটোপ্লাজম। হয়েছে? এবার চলে আসি। এবার আসবো আমরা এই স্টেপগুলো। প্রথম আসছি দেখো, গ্লুকোজ কটা কার্বন? 6 কার্বন। দেখো গ্লুকোজ 6 ফসফেট। তাহলে গ্লুকোজের মধ্যে 6টা কার্বন ছিল, ফসফেট ছিল না স্যার, কোনো ফসফেট ছিল না। তার মানে এখানে স্যার 0 ফসফেট। আচ্ছা বল, এখানে গ্লুকোজ 6 ফসফেট, তাহলে গ্লুকোজ 6 ফসফেট দ্যাট মিনস এখানে কি অ্যাড হয়েছে? স্যার একটা 6টা কার্বন ছিল প্লাস একটা ফসফেট অ্যাড হয়েছে না? তাহলে স্যার যদি ফসফেট অ্যাড হয়, আমরা কি জানি? আমি একটা কথা তোদেরকে পরিষ্কার বলে রাখবো, মনে রাখবি, ফসফেট অ্যাড হলে, তাহলে ধর আগে একটা ফসফেট ছিল, পরে দুটো ফসফেট হয়েছে, ফসফেট যদি বাড়ে সবসময় কি লাগবে? মনে রাখবি, ফসফেট বাড়লে এটিপি লাগবে, আর ফসফেট কমলে এটিপি রিকোয়ারমেন্ট হবে। আর ফসফেট যদি কমে তখন কি মনে রাখবি? এটিপি এটিপি প্রডিউস হবে। তাহলে এটিপি প্রোডাকশন কখন হবে? মানে এটিপি রিকোয়ারমেন্ট খরচ, আগেরটা মাইনাস হবে পরেরটা। তাহলে কোথায় এটিপি প্রডিউস হবে? স্যার এটাতে এটিপি প্রডিউস হবে, এটাতে এটিপি খরচ হবে। এটা হচ্ছে বেসিক। তাহলে প্রথমেরটাই ছবিটা কি ছিল? গ্লুকোজ 6 ফস, গ্লুকোজ ছিল 6 কার্বন 0 ফসফেট। তাহলে 0 ফসফেট থেকে 1 ফসফেট আমি নিয়ে চলে এসেছি। তার মানে ফসফেট বেড়েছে, ফসফেট বেড়েছে বলে আমি কি করেছি দেখ, এটিপি ইউজ করেছি। এন্ড কি বানিয়েছি? এডিপি প্লাস। মনে রাখবি, ফসফেট এই ইউজড হচ্ছে বা প্রডিউস হচ্ছে, এটাই হচ্ছে ফসফোরাইলেশন। হয়েছে?
পরে আমরা আসবো এটা নিয়ে। এবার দেখ গ্লুকোজ 6 ফসফেট থেকে এরপরে কি হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ 6 ফসফেট। দেখ গ্লুকোজের মধ্যেও 6টা কার্বন একটা ফসফেট, ফ্রুক্টোজের মধ্যেও 6টা কার্বন একটা ফসফেট। ইভেন গ্লুকোজের স্ট্রাকচারও C6H12O6 এন্ড ফ্রুক্টোজের স্ট্রাকচারও C6H12। তাহলে স্যার সেম স্ট্রাকচার না স্যার? কম্পোজিশনও সেম, কম্পোজিশনটা সেম বাট স্ট্রাকচারটা ডিফারেন্ট না? গ্লুকোজ একটা আলাদা, ফ্রুক্টোজ একটা আলাদা। তার মানে সেম কম্পোজিশন বাট ডিফারেন্ট স্ট্রাকচার, দ্যাট ইজ আইসো। আইসো কথাটার মানে হচ্ছে সেম স্যার। তাহলে এই জন্য আইসো মানে পরের স্টেপে দেখ গ্লুকোজ 6 ফসফেট, অর্থাৎ এখানে কটা ফসফেট আছে স্যার? একটা ফসফেট। ফ্রুক্টোজ 16 ফসফেট, 20 ফসফেট মানে কটা ফসফেট স্যার? দুটো ফসফেট। তাহলে একটা ফসফেট থেকে দুটো ফসফেট, অর্থাৎ ফসফেট বেড়েছে না? মনে কর আগেই লিখলাম ফসফেট যদি বাড়ে একটা ফসফেট থেকে দুটো ফসফেট হয়, এই যে একটা ফসফেট থেকে দুটো ফসফেট হয়ে গেছে, তার মানে আমাকে এটিপি রিকোয়ারমেন্ট হবে, তার মানে এটিপি আমাকে দিতে হয়েছে। দেখ এটিপি এখানে আমি আবার দিয়েছি অ্যান্ড প্রডিউস কি করেছি? এটিপি প্লাস পিআই। ক্লিয়ার? এবার ভাব, মনে রাখবি, সবসময় মনে রাখবি এটিপি থাকলে এনজাইমের নাম আমি মুখস্থ করিয়েছিলাম এক্ষুনি। মনে রাখবি এটিপি থাকলে কি হয় এনজাইমের নাম? কাইনেজ। যেহেতু আগেরটায় 6 নম্বর পজিশন ছিল তাই হেক্সাকাইনেজ। এন্ড এখানে কি হবে? এখানে হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফোফ্রুক্টোকাইনেজ অর্থাৎ এখানে যেহেতু কি অ্যাড হচ্ছে, আচ্ছা বলতো এখানে অ্যাড হচ্ছে কি? ফসফেট বেড়েছে না? আগে দুটো একটা ফসফেট ছিল এখন দুটো ফসফেট, তার মানে বেড়েছে কি? ফসফেট হয়েছে। আচ্ছা কার সাথে বেড়েছে? কার সাথে অ্যাড হয়েছে? ফ্রুক্টোজের সাথে অ্যাড হয়েছে না? আগে ফ্রুক্টোজের 6 নম্বর একটা ফসফেট ছিল, এখন ফ্রুক্টোজের 1 নম্বরেও আছে আবার 6 নম্বরেও আছে, তার মানে 1 নম্বর পজিশনে একটা ফসফেট অ্যাড হলো। তাহলে ফসফেট অ্যাড হচ্ছে কার সাথে? ফ্রুক্টোজের সাথে। তাই জন্য ফসফোফ্রুক্টো আর ফসফেট অ্যাড হওয়ার প্রসেসকে আমরা কি বলি? এনজাইমের নাম কাইনেজ। তাই এনজাইমের নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। বোঝা গেল? এবার দেখ এতটা অবধি ঠিক ছিল। এবার দেখ এই ফ্রুক্টোজ 16 বিসফসফেট, কি বললাম? এই ফ্রুক্টোজ 16 বিসফসফেট পরবর্তীকালে কি বানাচ্ছে দেখ। পরবর্তীকালে আচ্ছা মনে কর আমি এক্ষুনি লিখিয়েছিলাম যে এ একটা কম্পাউন্ড থেকে যদি বি আর সি আলাদা হয়ে যায় তখন এনজাইম কি হয় স্যার? অ্যালডোলেজ বলেছিলাম। তা দেখ ফ্রুক্টোজ ছিল যার মধ্যে 6টা কার্বন ছিল, দুটো ফসফেট ছিল, কিন্তু এখন এটা কিসে কনভার্ট হয়ে গেছে? পিজিএএলডি তে কনভার্ট হয়ে গেছে এন্ড ডিএইচএপি তে কনভার্ট হয়ে গেছে, যাদের সবার মধ্যে তিনটে করে ফসফেট, তিনটে করে কার্বন, একটা করে ফসফেট এন্ড তিনটে করে কার্বন, একটা করে। তার মানে এরা দুজন আলাদা আলাদা হয়ে গেল। মানে 6টা ছিল, একে একজন তিন তিন করে নিয়েছে আর একেও এক এক করে নিয়েছে। আছে দিয়ে পিজিএলডি আর ডিএইচএপি বানিয়েছে। এবার বল এই পিজিএলডি 3 কার্বন একটা ফসফেট। এবার এই পিজিএলডির সাথে আমরা দেখব পরবর্তীকালে ওয়াটার ইউজড হবে, ওয়াটার ইউজড হবে, আর কি ইউজড হবে? এনএডি প্লাস ইউজড হবে, দিয়ে কি প্রডিউস করবে? এনএডিএইচ প্লাস এইচ প্লাস। এন্ড এই প্রসেসে আমরা এক্সট্রা একটা ফসফেট অ্যাড করব। তাহলে দেখ আগে দেখ মনে রাখবি একটা কথা মাথায় রাখবি, অ্যালডিহাইড বানাতে গেলে কি লাগে? সবসময় নাকি হাইড্রোজেন ক্যারিয়ার লাগে। তাহলে ভাব এই যে এনএডি প্লাস ছিল, এই হাইড্রোজেন পাবে কোথা? তাহলে হাইড্রোজেন নিশ্চয়ই বের করতে হবে, তাহলে পিজিএলডি থেকে হাইড্রোজেন বের করবো। পিজিএলডি বলছে আমার থেকে যদি হাইড্রোজেন বের করবি, আমার কাছে হাইড্রোজেন কোথায়? ওই জন্য পিজিএলডি বানানোর সময় আমরা কি দিচ্ছি? ওয়াটার সাপ্লাই করছি। এন্ড এই ওয়াটারের মধ্যে থাকা হাইড্রোজেন গুলো কি হচ্ছে? পরে পিজিএ ফরম্যাটে বেরিয়ে যাচ্ছে। এনএডি পিজিএ ফরম্যাটে বলছি, এনএডিএইচ প্লাস এইচ প্লাস ফরম্যাটে বেরিয়ে যাচ্ছে। হলো? এন্ড এই প্রসেসে আমরা এক্সট্রা একটা ফসফেট অ্যাড করি। এবার তুই বলবি স্যার এখানে একটা ফসফেট, এখানে দুটো ফসফেট, আপনার নিয়ম অনুযায়ী ফসফেট বাড়লে কি হয় স্যার? এটিপি দিতে হয়। এবার দেখ এখানে আমি এটিপি দিচ্ছি না, কেন দিচ্ছি? দেখ এনএডি একটা রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করছে, এনএডি এখানে একটা অলরেডি কাজ করে দিচ্ছে। এখানে ফসফেট অ্যাডিশনের জন্য আলাদা করে এনার্জি লাগবে না। এখানে ফসফেট অ্যাডিশনের জন্য আমি
এনএডি প্লাসের এনার্জিকে দিয়ে ইউজ করতে পারবো। হয়েছে? তার জন্য আমি এখানে এটিপি ইউজ করি। তাহলে ভাব, তাহলে আমি ক্লিয়ার হলো। তাহলে আমি ওয়াটার কেন ইউজ করলাম? অ্যালডিহাইড বানাতে গেলে। এই অ্যালডিহাইডের মধ্যে দেখ, অ্যালডিহাইড থেকে অ্যাসিড বানিয়েছি, এই এনএডি প্লাস ভেঙে গিয়ে এনএডিএইচ প্লাস এইচ প্লাস ফর্ম করেছে, অ্যান্ড ফসফেট অ্যাড হয়েছে। যেহেতু এনএডিএইচ আছে, তার জন্য এনএডিএইচ থাকলে এনজাইমের নাম তোমরা জানো, এনজাইমের নামগুলো মুখস্থ করতে হবে তোমাদেরকে। এনজাইমের নাম কি হয়? ডিহাইড্রোজেনেজ। যেহেতু এটা কি হয়েছে, গ্লিসারঅ্যালডিহাইড থেকে হাইড্রোজেনটা বেরিয়েছে, তার জন্য এনজাইমের নাম ফসফোগ্লিসারঅ্যালডিহাইড ডিহাইড্রোজেনেজ। এনজাইমের নাম কি? ফসফোগ্লিসারঅ্যালডিহাইড ডিহাইড্রোজেনেজ। হলো? এবার দেখ, এই ফসফেট অ্যাড হয়ে, তাহলে ভাব, আগে একটা ফসফেট ছিল, এখন একটা ফসফেট ঢুকেছে, আমরা কটা বলে দুটো ফসফেট, এখন দেখ দুটো ফসফেট। কার্বন কটা ছিল? তিনটে ছিল, তিনটেই আছে। এবার দেখ, এই তিনটে ফসফেট, এই তিনটে কার্বন আর দুটো ফসফেট পরবর্তীকালে একটা ফসফেটকে, তাহলে ভাব, দুটো ফসফেট ছিল, এখন এখানে একটা ফসফেট হয়ে গেছে। আমি কি বলেছি? ফসফেট কমলে কি হয়? এটিপি প্রডিউস হয়। তো এই দেখ, এই এডিপি আর পিআই কে বাইন্ড করে, এই এডিপি আর পিআই কে বাইন্ড করে আমরা কি বানাবো? এটিপি বানাবো। তাহলে ভাব, এখানে ফসফেট কে অ্যাড করলাম, এডিপি প্লাস পিআই কে জোড়ালাম দিয়ে, কেন না উপরে দুটো ফসফেট, নিচেরটায় একটা ফসফেট, তাহলে ফসফেট কমলে কি হয় আমি জানি। কি হয় ফসফেট কমলে? না এটিপি প্রডিউস হয়। এনজাইমের নাম সেম, এটিপি থাকলে কাইনেজ। দেখো বাবু, তোমাদের যদি মনে না থাকে না যে না স্যার আমার না এই বিস ফসফোকাইনেজ মনে থাকবে না, ফসফোগ্লিসারঅ্যালডিহাইড ডিহাইড্রোজেন মনে থাকবে না, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, যে এই এনজাইম গুলোকে তোমরা শুধু কাইনেজ লিখতে পারো, কিন্তু ভুল লেখো না, এটুকু বলবো। মানে ভুল লেখাটা ঠিক নয়। ঠিক আছে? এবার দেখো, তাহলে তাহলে ভাবো, তাহলে এক নম্বর, তাহলে ভাবো আগে ছিল 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। বিস মানেই হচ্ছে স্যার 2, আর 2 মানে দুটো ফসফেট, আর তারপরে দেখ শুধু 3 পিজিএ মানে কি একটাই ফসফেট আছে, 3 কার্বন একটা ফসফেট। এবার ভাব, এই 3 নম্বর পজিশন থেকে ফসফেটটা যদি 2 নম্বর পজিশনে চলে যায়, তাহলে কি কোনো চেঞ্জেস আসবে? আসবে না। যেমন ইমেজিন কর, আমার যদি কোনো জিনিস, সেটা আমার প্যান্টের পকেটে ছিল, সেটা এখন আমি আমার জামের পকেটে ট্রান্সফার করে দিলাম, তাহলে কি জিনিসটার মধ্যে কোনো চেঞ্জেস চলে এলো? কিছুই চেঞ্জেস আসেনি। দ্যাট মিনস মিউটেজ, অর্থাৎ জিনিসটা মিউট আছে, বাট প্লেস চেঞ্জ করেছে। অর্থাৎ কম্পাউন্ড আর মিউটেড, বাট প্লেস চেঞ্জড। হয়েছে? তো এই কন্ডিশন থেকে আমরা কি বলছি? মিউটেজ। 3 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে চলে এলো। এরপরে চলে আয় দেখ, ফসফো এনল পাইরুভিক। আচ্ছা দেখ, এর মধ্যেও 3টে কার্বন, এর মধ্যে একটা ফসফেট, এর মধ্যেও 3টে কার্বন, একটা ফসফেট, তাহলে ফসফেট হিসেব ক্লিয়ার, কার্বন হিসেব ক্লিয়ার। দেখ মনে রাখবি, যখনই ফসফো এনল পাইরুভিক অ্যাসিড ফর্ম হবে, এনল ফর্ম হতে গেলে রিলিজ হতে হবে জল। মনে রাখবি এভাবে, যে নল দিয়ে জল, তোদেরকে মনে রাখতে বলেছি, কি মনে রাখবি? নল দিয়ে জল। দ্যাট মিনস যখনই এনল ফর্ম হবে, ফসফো এনল পাইরুভিক অ্যাসিড, তখনই কি রিলিজ হবে? ওয়াটার মলিকুল রিলিজ হবে। সো দ্যাট মিনস ফসফো এনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড 2PGA থেকে ফসফো এনল পাইরুভিক অ্যাসিড বানাতে গেলে আমাকে দিতে হবে এনোলেজ এনজাইম, কারণ এনল তৈরি হচ্ছে। লাস্টে হচ্ছে পাইরুভিক অ্যাসিড বানানো। তাহলে এই ফসফো এনল পাইরুভিক অ্যাসিড, এর মধ্যে কটা কার্বন? 3টে কার্বন, একটা ফসফেট। এর মধ্যে কটা কার্বন? শুধু 3টে কার্বন, 0 ফসফেট। তার মানে ভাব, আগেরটাই 3টে কার্বন একটা ফসফেট, এটাই 3টে কার্বন, 0 ফসফেট, কোনো ফসফেটই নেই। তার মানে তার ফসফেট তো 1 থেকে 0 হয়ে গেছে, মানে ফসফেট কমে গেছে। আমরা জানি ফসফেট কমলে কি হয়? এটিপি প্রডিউস হয়। দেখ এটিপি প্রডিউস। তাহলে ভাব, আমরা যে স্টেপটা দিয়েছিলাম একদম শুরুতে, সেম কাজটাই করলাম না এখানে? এখানে তো সেম কাজটাই করলাম আমরা। আমরা তো এখানে এটাই করেছিলাম যে স্যার গ্লুকোজ থেকে আমরা কি বানাবো? আমরা গ্লুকোজ থেকে বানাচ্ছি কি? পাইরুভিক অ্যাসিড, 2 মলিকুলার পাইরুভিক অ্যাসিড। এবার তুই বলবি স্যার আপনি তো একটা পাইরুভিক অ্যাসিড বানিয়েছেন। দেখ, আমি একটাই পাইরুভিক অ্যাসিড বানালাম, তার মানে দুটো পাইরুভিক অ্যাসিড, আরেকটা পাইরুভিক অ্যাসিড কোথায়? চলো আরেকটা পাইরুভিক অ্যাসিড।
দেখো এই পিজিএলডির মধ্যে তিনটে কার্বন ছিল, একটা ফসফেট ছিল। এই পিজিএলডি কি বানিয়েছে? একটা বায়োলজিক অ্যাসিড বানিয়েছে। এবার ভাবো এই যে ডিএইচএপি ছিল, এ কোথায় গেল? এ কি ঘুমাবে? না, মনে রাখবে পিজিএলডি ফসফেট বানিয়ে ফেলার পরে কি হবে, ডিএইচএপি আবার পিজিএলডি তে কনভার্ট হবে। তার মানে একটা পিজিএলডি দিয়ে ডাইরেক্ট ফসফেট হবে, একটা ডিএইচএপি দিয়ে গিয়ে পিএইচএলডি হয়ে আবার একটা। তার মানে বলতে গেলে স্যার গ্লাইকোলাইসিস স্টেপের মধ্যে স্যার গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড বানানোর সময় একটা ডাইরেক্ট যাচ্ছে পাইরুভিক অ্যাসিড, আরেকটা হচ্ছে এইখান থেকে বানানোর সময় একটা কি তৈরি হয়েছিল, ডিএইচএপি তৈরি হয়েছিল। এই ডিএইচএপি কে ইউজ করে আমি আবার একটা পাইরুভিক অ্যাসিড, সেম একই প্রসেস। তার মানে কটা পাইরুভিক অ্যাসিড হলো? দুটো পাইরুভিক অ্যাসিড। একটা ডাইরেক্ট পিজিএলডি থেকে একটা ডিএইচএপি হয়ে পিজিএলডি হয়ে আসছে। তাহলে এই ছিল আমাদের গ্লাইকোলাইসিস। এবার আমি আসি এই গ্লাইকোলাইসিসের ইউজ আর প্রোডাক্ট। প্রত্যেকটা জিনিসের আমাকে দুটো করে জিনিস জানতে হবে, একটা কি, একটা কি ইউজ করছি, একটা কি প্রোডাক্ট। দেখো এই প্রসেসে তুমি ইউজ কি করেছো, তুমি গ্লুকোজ ইউজ করেছো। তুমি কি ইউজ করেছো? গ্লুকোজ ইউজ করেছো। এটা কত কার্বন নিয়ে আছে? 6 কার্বন নিয়ে বসে আছে। এই গ্লুকোজ থেকে তুমি কি বানিয়েছো? পাইরুভিক অ্যাসিড বানিয়েছো। এটা কত কার্বন পাইরুভিক অ্যাসিড? স্যার 3 কার্বন পাইরুভিক। স্যার হিসেব তো ক্লিয়ার স্যার। স্যার 1 মলিকুলার গ্লুকোজ যদি 6 কার্বন থাকে আর 2 একটা পাইরুভেট যদি 3 কার্বন থাকে, তাহলে নিশ্চয়ই স্যার গ্লুকো পাইরুভেট হবে। এন্ড এই পাইরুভেট কত নম্বর রিঅ্যাকশনে পেয়েছি আমরা? দেখ 10 নম্বর রিঅ্যাকশন, লাস্ট রিঅ্যাকশনে পেলাম। তারপরে চলো প্রোডাকশন অফ এটিপি। এই প্রসেসে তুই একটু লক্ষ্য কর কটা এটিপি তৈরি হয়েছে। দেখ এই স্টেপটাতে এখানে একটা এটিপি, এখানে একটা এটিপি, তাহলে টোটাল এটিপি কটা হলো স্যার? বলবি স্যার দুটো এটিপি হয়েছে। হিসেব ক্লিয়ার। কিন্তু প্রবলেম আছে। কি প্রবলেম? স্যার পুরো রিঅ্যাকশনটা তো দুবার হয়, তার মানে একটা গ্লুকোজ হলে এই এটিপিটার নাম্বার ডবল হয়ে যাবে, কারণ পুরো রিঅ্যাকশনটাই তো ডবল। তার মানে কি হবে? 4 এটিপি। ক্লিয়ার? তার মানে টোটাল এটিপি প্রোডাকশন কত হলো? 2 আর 2 মিলে 4, মানে দুবার করে হচ্ছে না, টোটাল দুটো হচ্ছে, যেহেতু রিঅ্যাকশনটা দুবার হচ্ছে তার জন্য 4। এবার এটিপি তে গেল। এবার আসছি তাহলে 2 লিখেছি কেন? দেখ ভালো করে লক্ষ্য কর, যেটা আমি লিখেছি সেখানে এই জায়গাটা দেখ, এই 1 নম্বর আর 3 নম্বর রিঅ্যাকশন, এখানে দেখ আমি এটিপি ইউজ করেছি না? দেখ কটা এটিপি ইউজ করেছি? একটা, দুটো। তাহলে রেসপিরেশন প্রসেসে আমি কি ইউজ করছি? দুটো এটিপি খরচ করছি, আর পাচ্ছি কটা? 4। প্রফিট কার? এটিপি। তার মানে আমি টোটাল এটিপি প্রফিট করলাম কটা? আমি আবার বলি, গ্লাইকোলাইসিস প্রসেসে আমি প্রোডাকশন করলাম 4টে, খরচ করলাম দুটো, তাই টোটাল হচ্ছে দুটো প্রফিট। মানে তুই প্লাস যদি 4 করিস, -2 করলে +2 হচ্ছে। এই জন্য দেখ এইখানে আমরা চার্টের মধ্যে লিখিয়েছি না, 2 এটিপি, এডিপি প্লাস পি, আর1 আর আর3, এন্ড নিচে লেখা আছে নেট এডিপি প্রোডাকশন হচ্ছে দুটো। এন্ড এখানে দুটো এডিপি প্লাস পি ইউজ করে 4টে এডিপি আছে, তাহলে দুটো এটিপি কে খরচ করেছি আর 4টে এটিপি প্রডিউস করেছি। তাহলে 4টে এটিপি যদি প্রডিউস করি আর দুটো এটিপি যদি খরচ করি, তাহলে প্রফিট কত হচ্ছে? তাহলে প্রোডাকশন করলাম 4টে, খরচ করলাম দুটো, প্রফিট হচ্ছে। এন্ড এই প্রসেসে আমি এনএডি প্লাস ইউজ করব। এনএডি প্লাস কটা ইউজ করছি? দুটো। এবার মনে হচ্ছে কেন স্যার দুটো? ঠিক একই মেকানিজম, যেহেতু এই সাইকেলটা কবার হয়? দুবার হয়। এই যে ডিএইচএপি থেকে একবার হবে, আরেকটা পিজিএলডি থেকে। তার জন্য দুটো এনএডি প্লাস, তাহলে দুটো এনএডি প্লাস এর জন্য দুটো এনএডিএইচ প্লাস
এইচ প্লাস প্রডিউস। তাহলে আমি কি পেলাম? তাহলে গ্লাইকোলাইসিস হয় কোথায়? সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস কি করে? গ্লুকোজকে প্রাণে। অক্সিজেন লাগে না? লাগে না? না স্যার লাগে না। কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। কি ফর্ম হয়? পাইরুভেট অ্যাসিড ফর্ম। কতগুলো স্টেপ আছে? 10টা স্টেপ আছে। আচ্ছা, এর ইউজ কি কি? গ্লুকোজ, এটিপি, এডিপি প্লাস পেয়ার টু এনডিপি প্লাস। প্রোডিউস কি কি করতে পারে? প্রোডিউস কি করতে পারে? স্যার প্রোডিউস এটিপি করতে পারে, পাইরুভিক অ্যাসিড করতে পারে, আর এনএডিএইচ প্লাস এইচ প্লাস করতে পারে। এটা ছিল কি আমাদের ইউজ আর প্রোডাক্ট। এরপর আমরা চলে আসবো আমাদের ক্রেব সাইকেল। এই ক্রেব সাইকেলে আসার আগে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, এটা মিস করে গেছি। সেটা হচ্ছে যখন আমরা স্টার্চ বা সুক্রোজ খাচ্ছি, সেটা কি হয়? স্টার্চ তো আমাদের বডিতে এনজাইম আছে ভেঙে দেয়। কিন্তু যখন আমরা সুক্রোজ খাচ্ছি, এই সুক্রোজ কি করে? ইনভার্টেজ বলে একটা এনজাইম আছে, যে ভেঙে দিয়ে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ বানায়। এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুজনেই কি করতে পারে? গ্লাইকোলাইসিসে ট্রান্সফার। গ্লুকোজ তো এমনিই হয়, এক্ষুনি দেখলাম, আর ফ্রুক্টোজও যেতে পারে। কিভাবে যেতে পারে আমরা পরে এটা ডিটেলস নিয়ে একটু দেখব। তাহলে আমাদের দেখ, আমরা যতক্ষণ অবধি পড়াচ্ছিলাম, তাহলে আমাদের এই স্টেপটা শেষ না? আমাদের টোটাল এতগুলো স্টেপ ছিল তো, তার মধ্যে এই স্টেপটা শেষ। আমাদের বাকি আছে কোনটা? এইটা, এইটা। প্রথমে আমরা এটা আর এইটা শেষ করি, ছোট ছোট দুটো শেষ করে দিই। তারপর লাস্টে অ্যারোবিকটা ঢুকবো। হয়েছে? চল, এই অ্যারোবিক রেসপিরেশনকে আমরা মেইনলি ডিভাইডেড করি কটা গ্রুপে? তাহলে রেসপিরেশন তো হয়ে গেল। এই রেসপিরেশনের মধ্যে পাইরুভিক অ্যাসিড এরপরে কোথায় যাবে? তিন ভাবে যেতে পারে। একটা ল্যাকটিক অ্যাসিড বানাতে, আরেকটা কোথায় যাবে? একটা ল্যাকটিক অ্যাসিড বানাতে যাবে, আরেকটা কোথায় যাবে? ইথানল বানাতে যাবে। প্রথম আসছি দেখ, এই যে দুটো পাইরুভিক অ্যাসিড ফর্ম হলো, ভালো করে দেখ, এই দুটো পাইরুভিক অ্যাসিড ফর্ম হলো, যেটা তখন ধরে ফর্ম হয়েছিল, যেটা কত কার্বন? তিনটে কার্বন। এই তিনটে কার্বন কোথায় যাবে? না, এটা অ্যারোবিক আছে, সরি, অ্যানারোবিকটা তোদেরকে দেখাচ্ছি আমি। আচ্ছা, আগে অ্যানারোবিকটা দেখিয়ে নি। দেখ অ্যানারোবিকটা দেখ, এই যে পাইরুভিক অ্যাসিডটা ফর্ম হলো, এই দেখ, এই যে পাইরুভিক অ্যাসিড ফর্ম হয়েছে, এই পাইরুভিক অ্যাসিড তিনটে ওয়েতে যেতে পারে। এটা তো গ্লাইকোলাইসিস ওয়ে তো বানালো, এই যে এটা বানালাম না আমরা পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিস করে, এই পাইরুভিক অ্যাসিড আমি গ্লাইকোলাইসিস করে বানিয়ে ফেলেছি। হলো? এই পাইরুভিক অ্যাসিড তিনটে ওয়েতে যেতে পারে, আইদার ল্যাকটিক অ্যাসিড বানাতে পারে, না হলে অ্যালকোহল বানাতে পারে, না হলে অ্যারোবিক রেসপিরেশন করতে পারে। আমি প্রথমে ল্যাকটিক অ্যাসিড আর অ্যালকোহলটা দেখি, তারপরে অ্যারোবিক। আগে আয় ল্যাকটিক অ্যাসিড। প্রথম দেখ, এই স্টেপটা তোদের এনসিইআরটি তে আছে। তুই ভালো করে লক্ষ্য করে এই ছবিটাকে দেখ, গ্লুকোজ আছে, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড দেখ, মাঝখানে পিজিএলডি থ্রি ফসফেট থ্রি পিজিএ হয়ে পাইরুভিক অ্যাসিড বানিয়েছে, ফসফেনল হয়ে পাইরুভিক অ্যাসিড। তাহলে ভাব, এই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এটাই তো আমি বললাম। হলো? তাহলে গ্লুকোজ ছিল, এখান থেকে হয়ে গেল পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডে চলে যায়, তাহলে কি বানাচ্ছে? এনএডিএইচ প্লাস এইচ প্লাস কে ইউজ করে নিচ্ছে, বা পাইরুভিক অ্যাসিডে চলে গেলেও এনএডিএইচ প্লাস এইচ প্লাস কে ইউজ করে নিচ্ছে। তার মানে তোরা এক্ষুনি আমাকে এইটা দেখ তো, দেখ তোরা এক্ষুনি কি পড়েছিলিস? যে গ্লাইকোলাইসিসের আউটপুট, তোরা এক্ষুনি দেখেছিলিস যে গ্লাইকোলাইসিসের আউটপুট হচ্ছে স্যার এই যে এনএডিএইচ প্লাস এইচ প্লাস। তার মানে স্যার একটা গ্লুকোজ থেকে দুটো পাইরুভিক অ্যাসিড হচ্ছে, মানে দুটো পাইরুভিক অ্যাসিড হচ্ছে, তাহলে দুটো পাইরুভিক অ্যাসিডের জন্য দুটো এনএডিএইচ প্লাস এইচ প্লাস প্রডিউস হচ্ছে। দুটো পাইরুভিক অ্যাসিড যদি প্রডিউস হয় গ্লাইকোলাইসিস করে, তাহলে দুটো এনএডিএইচ প্লাস এইচ প্লাসও প্রডিউস হবে, and দুটো এটিপিও, দুটো এটিপিও প্রফিট হচ্ছে, মানে আলটিমেট প্রফিট যেটাকে বলে, যে নেট এটিপি প্রফিট 2। কেন না, আমি দুটো এটিপি খরচ হচ্ছে আর চারটে এটিপি প্রডিউস হচ্ছে। ঠিক আছে?
তার মানে লক্ষ্য কর, তার মানে এই 2 NADH প্লাস H প্লাস যেটা গ্লাইকোলাইসিস হয়ে তৈরি হয়েছিল সেটা খরচ হয়ে যাচ্ছে না? তার মানে গ্লাইকোলাইসিসের পরে টোটাল এটিপি প্রোডাকশন কত ছিল? দুটো। কারণ চারটে প্রডিউস হয়েছিল, দুটো খরচ হয়ে গেছিল, দুটো প্রফিট। আর এইটা যদি থাকতো তাহলে দেখ এইটা থেকে না পরবর্তীকালে আমরা দেখবো 6টা এটিপি পাবো, 6টা, 6 এটিপি। আর এখানে তো 4 - 2 করে দুটো এটিপি প্রফিট ছিল, তাহলে 2 + 6 হলে কত হবে? 8 এটিপি প্রফিট। কিন্তু যদি একটা প্ল্যান্ট, যদি একটা ব্যাকটেরিয়া বা যদি অ্যারোবিক রেসপিরেশন না হয়, মানে গ্লাইকোলাইসিসটা যদি ল্যাকটিক অ্যাসিডে চলে যায়, তাহলে এই জিনিসটা ব্যবহার হয়ে যাবে। দেখি এই জিনিসটা ইউজড হয়ে যাচ্ছে, ইউজড হয়ে যাচ্ছে কোথায়? যদি ল্যাকটিক অ্যাসিড বা ইথানল প্রোডাকশনে এগাই। কিন্তু যদি অ্যারোবিকে যায় তাহলে কিন্তু ইউজড হবে না, তাহলে কিন্তু থাকবে। এই জন্য দেখ, তাহলে এবার আমরা আসি ছবিটাতে। তাহলে আমরা যেটা দেখছিলাম, কোথায় গেল আমাদের, যে যদি এইটা আমাদের ছিল, তাহলে দেখ, তাহলে যদি ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয়, তাহলে এনএডিএইচ টা ব্যবহার হয়ে যাচ্ছে না? যদি ইথানল প্রোডাকশন এনএডিএইচ ব্যবহার হয়ে যাচ্ছে, তার মানে ল্যাকটিক অ্যাসিড হয়ে গেলে লস হবে। এক্সামে আসে, তার মানে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজের ফর্মুলা কি তাহলে স্যার? যদি আমরা একটু দেখি, তাহলে তাহলে আলটিমেট কি দাঁড়ালো? তাহলে পাইরুভিক অ্যাসিড, লিখে নিয়ে একটু দেখি, তাহলে পাইরুভিক অ্যাসিড কি বানাবে স্যার? ল্যাকটিক অ্যাসিড বানাবে। এন্ড এই প্রসেসে আমি কি ইউজ করে নিচ্ছি? NADH প্লাস H প্লাস দিয়ে বানিয়েছি কি NAD প্লাস হয়েছে। তাহলে যদি আমি NADH প্লাসটাকে ইউজ করি, NADH ইউজ করলে এনজাইমের নাম কি হয়? ডিহাইড্রোজিনেজ, ডিহাইড্রোজিনেজ হলো। কিন্তু যদি এই পাইরুভিক অ্যাসিডকে আমি কি বানাই, যদি আমি কি বানাই স্যার? ইথানল বানাই, তাহলে কি হবে? তাহলে দেখছি একটা করে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হলে এনজাইমের নাম কি হয়? কার্বক্সিলেজ। আর এখানেও সেম NADH ইউজড হবে, প্লাস H প্লাস ইউজড হবে, সাথে NAD প্লাস ইউজ প্রডিউস করবো আমরা। তার মানে কি? ডিহাইড্রোজিনেজ। তার মানে দুটোর মধ্যে স্যার ডিফারেন্স কি? স্যার দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, প্রথমটায় অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশনের ক্ষেত্রে শুধু ডিহাইড্রোজেনেজ লাগবে, কিন্তু স্যার ইথানল প্রোডাকশনে ডিহাইড্রোজেনেজও লাগবে, কার্বক্সিলেজও লাগবে। ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশনে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় না, নো কার্বন ডাইঅক্সাইড। এখানে কোন রকম কার্বন ডাইঅক্সাইড হবে না, কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড রিকোয়ারমেন্ট হবে, প্রডিউস হবে। এই দুটো ডিফারেন্স আছে। আর কি আছে? এটা হিউম্যানের মধ্যে দেখতে পাওয়া যায়, আর এটা ব্যাকটেরিয়াদের মধ্যে আমরা, আই গেস এই জায়গাটা আমাদের ক্লিয়ার। এবার চলে আসবো আমরা অ্যারোবিক। বলো। ল্যাকটিক অ্যাসিডে কি হবে না কেন বল? লস কেন হবে? লস? আচ্ছা, দেখ, আমি তোকে একটা বাস্তব কথা বলি। সাপোজ ধর একটা, আমি হিউম্যান, ঠিক আছে? হিউম্যান, আমি কি করছি? আমি, কোশ্চেনটা হচ্ছে যে স্যার ল্যাকটিক অ্যাসিডে করলে লস কেন, মানে আমি যদি ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করি আমার লস কেন? দেখ, গ্লাইকোলাইসিস যদি আমি করি, আমি দুটো এটিপি পাবো। আর কি পাবো স্যার? দুটো NADH পাবো। এই দুটো NADH পরবর্তীকালে 6টা এটিপি দেবে। তার মানে টোটাল এটিপি কটা আমার হলো? 8টাই। আমি যদি ক্রেব সাইকেল নাও করি, আমি পরের অ্যারোবিক রেসপিরেশনে যাচ্ছিই না, আমি মিনিমাম 8টা তো পাচ্ছি। আমি ক্রেব সাইকেল যদি নাও করি আমি 8টা পাবো।
কিন্তু যদি আমি এই গ্লাইকোলাইসিস করার পরে ল্যাকটিক অ্যাসিড করে ফেলতে চলে যাই, তাহলে এই এনএডিএইচটা আমার ইউজড হয়ে যাচ্ছে। তার মানে এই 6 ATP আমি পাবো না। তার মানে তখন প্রফিট কত হচ্ছে? দুটো। তার মানে শুধু গ্লাইকোলাইসিস করলে 8টা, কিন্তু মানে শুধু গ্লাইকোলাইসিস করলে 8টা, কিন্তু গ্লাইকোলাইসিস প্লাস ল্যাকটিক অ্যাসিড করলে দুটো। লস হয়ে গেল না? শুধু গ্লাইকোলাইসিস করলে আমি 8টা এটিপি পাচ্ছিলাম, কিন্তু গ্লাইকোলাইসিস করে ল্যাকটিক অ্যাসিড করতে গেলে দুটো এটিপি পাচ্ছি। ঠিক একই রকম গ্লাইকোলাইসিস করে ইথানল করতে গেলেও আমরা কি পাচ্ছি? কেন? এই এনএডিএইচটাকে আমরা ব্যবহার করে ফেলছি, ওটা আর থাকছেই না। তো তো এটিপি প্রোডাকশনের কোনো গল্পই নেই। বলতে পারলাম আমরা? ওকে, নেক্সট আমরা চলে আসবো আমাদের এরপরের স্টেপে। দেখো, পাইরুভিক অ্যাসিড থেকে আমরা অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন দিকে করব। তাহলে আমাদের অ্যানারোবিক ফেজ, দেখো স্টেপ দেখো ভালো করে, আমরা এক্ষুনি পড়েছি। আমরা এক্ষুনি যে স্টেপগুলো দেখছিলাম, যে আমরা দেখেছিলাম কি 3টে ওয়েতে যাব। দেখো আমরা কি কি পড়ে ফেলেছি, দেখো আমাদের প্রায় শেষ। এটা শেষ, এটা শেষ, এটাও শেষ, অনলি এটা বাকি। তাহলে আমাদেরকে এইটাতে একটু কনসেন্ট্রেট দিতে হবে। তাহলে এটা কি? অ্যারোবিক রেসপিরেশন। তাহলে অ্যানারোবিক শেষ হয়ে গেল আমাদের। অ্যারোবিক রেসপিরেশনের মধ্যে প্রথম আসছে কে? ক্রেবস সাইকেল। চলে আসি ক্রেবস সাইকেল। দেখো ক্রেবস সাইকেলে আমি স্টেপগুলোতে একটু ফলো করব। দেখো ক্রেবস সাইকেল হওয়ার আগে কতগুলো ঘটনা দেখো। তাহলে গ্লুকোজ ছিল, ভালো করে এই ছবিটা দেখো। গ্লুকোজ ছিল, সেই গ্লুকোজ কোথায় ছিল স্যার? ক্লোরোপ্লাস্টে ছিল, সেটা সাইটোপ্লাজমে এলো, সাইটোপ্লাজমে এসে পাইরুভিক অ্যাসিড বানালো। এতটা পর্যন্ত আমরা এতক্ষণ পর্যন্ত পড়ে ফেলেছিলাম। দিয়ে বলেছিলাম এই পাইরুভিক অ্যাসিড যদি ল্যাকটিক অ্যাসিড নাহলে ইথানল বানাবে। কিন্তু অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে এই পাইরুভিক অ্যাসিড কিন্তু ল্যাকটিক অ্যাসিড বা ইথানল বানাবে না। এ কি বানাবে? এ বানাবে অ্যাসিটাইল কোয়ে। আর এই অ্যাসিটাইল কোয়ে কোথায় বানাবে? এটা মাইটোকন্ড্রিয়াতে বানাবে। এই মাইটোকন্ড্রিয়াতে বানিয়ে এই অ্যাসিটাইল কোয়েকে আবার ইউজ করে বানাবে কি? কার্বন ডাইঅক্সাইড। হয়েছে? এই অ্যারোবিক রেসপিরেশন প্রসেসটাকে আমরা কটা গ্রুপে ভাগ করতে পারি? এই অ্যারোবিক রেসপিরেশন পাথওয়েটাকে আমরা ডিভাইডেড করব কটা সেগমেন্টে? দেখো 3টে সেগমেন্টে। তার মানে এতক্ষণ পর্যন্ত অ্যারোবিক হয়ে গেল। অ্যারোবিক রেসপিরেশনটাকে আমরা 3টে ভাগে পড়ব। প্রথম পড়ব অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, তারপরে পড়ব টিসিএ সাইকেল বা ক্রেবস সাইকেল, তারপরে পড়ব ইটিএস। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন আমরা কি পড়ব? যে পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিস বানিয়ে দিয়ে গেছিল, সেটা প্রেজেন্স অফ অক্সিজেন কি করে অ্যাসিটাইল কোয়ে বানাচ্ছে। টিসিএ তে এটা পড়ব যে এই অ্যাসিটাইল কোয়ে থেকে কি করে কার্বন ডাই অক্সাইড প্রডিউস হচ্ছে। অ্যান্ড ইটিএস এ এটা শিখবো যে কি করে এটিপি পাচ্ছি আমরা, যেটা আমরা পড়েছি যে 38 মলিকুল অফ এটিপি প্রডিউস হয়। আমরা আসছি ফার্স্ট পার্ট, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। নামেই অ্যান্সার আছে। অক্সিডেটিভ মানে কি স্যার? স্যার অক্সিডেটিভ মানে স্যার অক্সিডেশন বা জারণ। অর্থাৎ অক্সিডেশন কখন হবে? আর ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিল, ডি মানে ডিলেট, কার্বক্সিলেশন মানে কার্বন। অর্থাৎ আমি কার্বন ডাই অক্সাইডকে যদি বের করে দিই, কি হবে? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। তার মানে আমাকে পাইরুভিক অ্যাসিড থেকে অক্সিডেশন করে একটা কার্বন ডাই অক্সাইডকে বের করতে হবে। টার্গেট আমার এটা। নামে অ্যান্সার আছে। চলো আসছি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। দেখো এই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন স্টেপটাতে প্রথমে দেখো, প্রথমে আমরা কি করছি? এই পাইরুভিক অ্যাসিড ইউজ করছি, যেটা 3 কার্বন পাইরুভিক অ্যাসিড। এই একটা পাইরুভিক অ্যাসিড কি করছে? সিওএ কে অ্যাড করছে আর CO2 কে রিলিজ করছে, অ্যান্ড NAD প্লাস কে ইউজ করছে, NADH কে বের করছে, দিয়ে কি করছে? অ্যাসিটাইল কোয়ে বানাচ্ছে। আসি, আচ্ছা বলতো পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে বানাবো, আমার টার্গেট একটাই। কি করে বানাবো? অক্সিডেটিভ বলেছি, মানে অক্সিডেশন। আচ্ছা অক্সিডেশন কখন হয় আমরা বলেছি না? অক্সিডেশন তো তখনই হবে যখন আমরা কি করব? যখন আমরা
কাকে বের করব? আমরা যখন হাইড্রোজেনকে বের করব বা অক্সিজেনকে অ্যাড করব তখনই তো অক্সিডেশনটা হয়। কি দেখ, আমরা পাইরুবিক অ্যাসিড থেকে দুটো হাইড্রোজেনকে বের করে দিয়েছি না? তার মানে এটা কি? অক্সিডেশন। অ্যান্ড ডিকার্বক্সিলেশন কেন? দেখ কার্বন ডাইঅক্সাইডকে বের করেছি না? সো এখানে দুটো ঘটনা ঘটেছে। ওয়ান ইজ দ্য রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড, অ্যানাদার ইজ রিলিজ অফ হাইড্রোজেন। সো যখনই NADH বেরোবে আমরা জানি এনজাইমের নাম কি হয়? ডিহাইড্রোজিনেজ। আর যখনই কার্বন ডাইঅক্সাইড বেরোবে এনজাইমের নাম কি হয়? ডিকার্বক্সিলেজ। তার জন্য আমরা এখানে দুটো এনজাইম ইউজ করতে পারি, পাইরুভিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ এন্ড ডিকার্বক্সিলেজ। তার জন্য এখানে আমরা দুটো এনজাইম ইউজ করি। বোঝা গেছে? সো পাইরুভিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ এন্ড ডিকার্বক্সিলেজ। এই কার্বন ডাইঅক্সাইড তাহলে কি করলাম? এবার ভাব, এই অ্যাসিটাইলের মধ্যে কটা কার্বন আছে? দুটো কার্বন স্যার। আর তাহলে কোয়ে কে অ্যাড করছি আমরা, সিওএ কে যেই অ্যাড করলাম CO2 টা বেরোলো। তাহলে আবার আসি, আমার টার্গেট ছিল পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে বানানো। পাইরুভিক অ্যাসিড 3 কার্বন ছিল, অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন ছিল। তো 3 কার্বন থেকে 2 কার্বন বানিয়েছি। এন্ড এই 3 কার্বন থেকে 2 কার্বন বানাতে যেতে আমাদের ইউজ কি করেছি? আমরা কার্বন ডাইঅক্সাইডকে আমরা কি করেছি? আমরা সিওএ কে ইউজ করেছি, CO2 কে বের করেছি। তাই সিওএ কে বের করেছি বলে এনজাইমের নাম ডিকার্বক্সিলেজ এন্ড আমাদের স্টেপটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। এন্ড সেকেন্ড স্টেপে দেখ NAD প্লাস কে ইউজ করেছি, NADH প্লাস H প্লাস কে বের করেছি। হাইড্রোজেন বেরোচ্ছে তাই ডিহাইড্রোজিনেজ। আর হাইড্রোজেন বেরোলে অক্সিডেশন হয় তাই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। অর্থাৎ অক্সিডেশন করিয়ে আমি কার্বন ডাইঅক্সাইডটাকে বের করেছি। দ্যাটস দ্য আলটিমেট গল্প। এবার চলে আই ইউজ এন্ড প্রোডাক্ট। দেখ ইউজ আর প্রোডাক্টে যদি দেখিস কি ইউজ করছি স্যার এখানে? স্যার এখানে আমরা ইউজ করেছি দুটো পাইরুভিক অ্যাসিড। আর বানিয়েছি কি স্যার? দুটো অ্যাসিটাইল কোয়ে। কেন আমরা জানি গ্লুকোজ, একটা গ্লুকোজ থেকে কি হয়? দুটো পাইরুভিক অ্যাসিড হয়। সো দুটো অ্যাসিটাইল কোয়ে থেকে তাহলে দুটো পাইরুভিক অ্যাসিড, দুটো অ্যাসিটাইল কোয়ে। তাহলে দুটো অ্যাসিটাইল কোয়ে মানে 2 × 2 4 কার্বন হয়ে গেল এখানে। আর এখানে দুটো কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, দুটো স্টেপ, একটা থেকে দুবার হলে কি হবে? দুটো হবে। তাহলে 2 কার্বন। তার মানে দেখ গ্লুকোজের মধ্যে 6 কার্বন ছিল, এখানেও দেখ 6 কার্বন। তার মানে ক্যালকুলেশনটা ইজ মাস্ট ভাইটাল। তোমাকে ক্যালকুলেশন মাথায় রাখতে হয়েছে। এবার আসছি এখানে দুটো, যেহেতু একটা স্টেপে একটা এনএডি, তো দুটো স্টেপে হলে দুটো এনএডি। তো দুটো এনএডি থেকে দুটো এনএডি H প্লাস H প্লাস। এবং যেটা পরবর্তীকালে ETS এ গেলে, এই দেখ আগের বারেও পড়েছি যে একটা NADH ETS এ গেলে 3টে এটিপি দেয়, দুটো NADH গেলে 6টা এটিপি। গ্লাইকোলাইসিসেও দেখলাম, এখানেও দেখছি দুটো NADH ETS এ গেলে 6টা এটিপি দেবে। তার মানে এখানে টোটাল এটিপি কটা পাচ্ছি আমরা? এখানে টোটাল এটিপি পাচ্ছি আমরা 6 এটিপি। এখানে 8টা কে লিখেছে? এখানে আমরা টোটাল এটিপি কটা পাবো? 6 এটিপি। তাহলে এখানে আমাদের প্রফিট 6 এটিপি। ক্লিয়ার? এখানে কোনো খরচ খরচের কোনো গল্প নেই। তাহলে আমাদের স্টেপ ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমাদের কি স্টেপ ছিল? তাহলে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়ে গেছে। এবার দেখো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন আমরা কি বলেছিলাম? যে পাইরুভেট অ্যাসিড থেকে আমরা অ্যাসিটাইল কোয়ে অ্যাসিড বানাবো। বানানো হয়ে গেছে। তাহলে এবার এই অ্যাসিটাইল কোয়েটাকে নিয়ে যাই নাকি কার্বন ডাই অক্সাইড বানাতে? নাম কি? TCA সাইকেল। ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড স্টেপে আছে। সেকেন্ড স্টেপ কি বলছে? TCA সাইকেল বা ক্রেবস সাইকেল। দেখ TCA সাইকেল বা ক্রেবস সাইকেল এ কি বলছে দেখ। বলছে TCA সাইকেল অর ক্রেবস সাইকেল কি করে? ফার্স্ট দেখ অ্যাসিটাইল কোয়ে আমরা ইউজ করেছি। আমরা কি ইউজ করেছি? অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়ে মনে পড়ছে দিয়েছিলাম। দেখ এইখানে একটা জিনিস আছে বোঝার। স্টেপগুলো আমরা ওয়ান বাই ওয়ান করে দেখব। দেখ অ্যাসিটাইল কোয়ে কি করছে? 2 কার্বন কম্পাউন্ড একটা। এটা একটা 2 কার্বন কম্পাউন্ড যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বাইন্ড হচ্ছে, যেটা 4 কার্বন। সো 4 কার্বনের সাথে আমি 2 কার্বনকে যেই বাইন্ড করছি, তো 4 + 2 ফর্ম দা 6 কার্বন। সো অ্যান্সার হচ্ছে সাইট্রিক অ্যাসিড। 6 কার্বন সাইট্রিক অ্যাসিড। এই ডিউরিং দ্য ফরমেশন অফ সাইট্রিক অ্যাসিড কি রিলিজ হচ্ছে? CoA রিলিজ হচ্ছে। দ্যাট ইজ কোএনজাইম A। কেন বলতো? কোয়ে তো লাগবে না, এই কোয়েটা বেরিয়ে যাচ্ছে।
এন্ড যেহেতু আমি বলেছিলাম যে সিওএ থাকলেই নাম হয় সিনথেজ, তো এনজাইমের নাম সাইট্রেট সিনথেজ। ক্লিয়ার? এবার চলে আসে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড পরবর্তীকালে বানাচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড। সাইট্রিক মানে থেকে আইসোসাইট্রিক, আইসো মানে কি ইকুয়াল না, তাহলে ইকুয়াল থাকলে আমি বলেইছি আইসোমারেজ। এই আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আমরা কি বানাচ্ছি, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। মনে রাখবি একটা স্টেপ, যখনই কার্বন ডাইঅক্সাইডকে বের করবি সব সময় অক্সিডেশন করাতে হবে। অ্যাকচুয়ালি বলতে গেলে টিসিএ সাইকেলের মধ্যেও না অনেকগুলো অক্সিডেশন হবে, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হবে। দেখ এখানেও দেখ, এখানেও অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হচ্ছে। এখানেও দেখ এনএডি প্লাস কে ইউজ করেছিস, দিয়ে এনএডিএইচ প্লাস এইচ প্লাস প্রোডিউস করেছিস, মানে হাইড্রোজেন বের করছিস মানে অক্সিডেশন, এন্ড সিও2 রিলিজ করছিস। তাহলে এই স্টেপেও কার্বন ডাইঅক্সাইডকে বের করাতে গেলে তোর কি লাগছে, হাইড্রোজেনকে বের করতে হচ্ছে। তাহলে ভাব এখানেও কি, তাহলে এনএডিএইচ বেরোলে ডিহাইড্রোজিনেজ, কার্বন ডাইঅক্সাইড বেরোলে অ্যান্সার ডান, নো ইস্যু এট অল। চল এরপরে তাহলে ভাব এখানে দেখ, এখানে কেন হলো ঘটনা, কারণ উপরেরটা 6 কার্বন, পরেরটাই 5 কার্বন, সো 6 + 5, 6 থেকে 5 হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড কমছে। তো কমলে কি হয় স্যার, স্যার কমলে একটা জিনিসই ঘটে, আমরা জানি পড়েছি, যখনই কার্বন ডাইঅক্সাইড কমবে তখনই ডিকার্বক্সিলেশন। এবার দেখ পরের স্টেপে, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড যেটা নিজে কত ছিল, 5 কার্বন ছিল, যে পরবর্তীকালে সাকসিনাইল কোয়ে ফর্ম করছে। কি ফর্ম করছে, সাকসিনাইল কোয়ে। এই সাকসিনাইল কোয়ে ফর্ম করার সময় কি ইউজ করছি আমরা, এই সাকসিনাইল কোয়ে ফর্ম করার সময় আমরা এখানে দেখ কোয়ে, এখানে কি হচ্ছে, এই জায়গাটাতে দেখ, এই জায়গাটা জাস্ট এই পার্টিকুলার স্টেপটাতে দেখ সাকসিনাইল কোয়ে। মনে রাখবি আমি একটা কথা বলেছি, যখনই কার্বন ডাইঅক্সাইড বেরোবে সবসময় কি হবে, ডিহাইড্রোজিনেজ এনএডিএইচ কে বের করতে হবে। আমি এখানে কি করব, আমি এই স্টেপটাতে এনএডি প্লাস কে অ্যাড করব এন্ড এনএডিএইচ প্লাস এইচ প্লাস কে রিমুভ করব। হলো, যখনই কার্বন ডাইঅক্সাইড বেরোবে অল দ্য টাইম এনএডিএইচ এইচ প্লাস এনএডি প্লাস অ্যাড হবে, এনএডিএইচ প্লাস এইচ প্লাস রিলিজ। তাহলে ভাব এখানে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে, এনএডিএইচ প্লাস এইচ প্লাস বের হচ্ছে, তার মানে এনজাইমের নাম কি হবে, ডিকার্বক্সিলেজ অ্যান্ড ডিহাইড্রোজেনেজ, ডিকার্বক্সিলেজ অ্যান্ড ডিহাইড্রোজেনেজ। এখানেও সেম, ডিকার্বক্সিলেজ অ্যান্ড ডিহাইড্রোজেনেজ। এবার ভাব এই সাকসিনাইল কোয়ে, এই সাকসিনাইল কোয়ে, এই সাকসিনাইল কোয়ে পরবর্তীকালে কি করবে, এই সাকসিনাইল কোয়ে পরবর্তীকালে কি বানাবে, দেখ এই সাকসিনাইল কোয়ে পরে এখান থেকে কোয়েটা বের করে দিচ্ছে। দেখ কোয়ে তো ছিল আগে, সিওএ ছিল আগে, তো এই সিওএ পরবর্তীকালে কি করছে, দেখ এই সাকসিনাইল কোয়ে ছিল, এই সাকসিনাইল কোয়ে থেকে পরে কি হচ্ছে, সাকসিনিক অ্যাসিড ফর্ম হচ্ছে। তাহলে কি হচ্ছে, সাকসিনাইল কোয়ে থেকে কি ফর্ম হচ্ছে, সাকসিনিক অ্যাসিড। এই সাকসিনাইল কোয়ে থেকে কোয়েটা বেরোবে, এবার কোয়েটা বেরিয়ে যাচ্ছে, এবার কোয়ে বেরোচ্ছে, তার সাথে সাথে জিটিপি কে আমি কি করছি, জিডিপি প্লাস পিআই কে ইউজ করছি, কাকে ইউজ করছি, জিডিপি প্লাস পিআই দিয়ে কি বানাচ্ছি, জিটিপি বানাচ্ছি। এই জিটিপি পরবর্তীকালে আবার জিডিপি প্লাস পিআই ফর্ম করবে, তখন কি করবে, এডিপি প্লাস পিআই কে ইউজ করে একটা এটিপি। আচ্ছা বল এটিপি বানালে এনজাইমের নাম কি হয়, স্যার কাইনেজ। আমরা জানি এটিপি বানালে এনজাইমের নাম হয় কাইনেজ। যেহেতু এখানে এটিপি ইনডিরেক্ট ভাবে হচ্ছে, এনজাইমের নাম হবে থায়োকাইনেজ। আমি আবার আসি, সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড হবে, কোয়ে বানাচ্ছি, কোয়ে কোয়ে থেকে অ্যাসিড হয়ে গেছে, তাহলে কোয়ে আর নেই, 4 কার্বন থেকে 4 কার্বন, কার্বন ডাইঅক্সাইড বেরোবে না, সিও এটা বেরিয়ে গেল। এই প্রসেসে জিটিপি প্রডিউস হলো, যে জিটিপিটা পরবর্তীকালে এটিপি বানাবে, যেহেতু জিটিপি ফর্ম হচ্ছে ইনডিরেক্ট এটিপি, তার জন্য এনজাইমের নাম থায়োকাইনেজ।
এই সাকসেনিক অ্যাসিড পরবর্তীকালে FAD থেকে FADH2 ফর্ম করছে। একই রকম ভাবে NADH থাকলে ডিহাইড্রোজেনেজ, FADH থাকলেও ডিহাইড্রোজেনেজ, এখানেও হবে সেম ফিউমারিক অ্যাসিড থেকে আবার ম্যালিক অ্যাসিড ফর্ম হচ্ছে। এইখানে কি হয়, এখানে একটা জল বেরোবে, তার জন্য এখানে এনজাইমের নাম কি হয়, এখানে এনজাইমের নাম হয় ফিউমারেজ। এনজাইমের নাম কি হবে, ফিউমারেজ। তারপরে এই ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড, আবার এখানে রেডি প্লাস ইউজ করে রেডি, তার মানে আলটিমেট সাইকেলটা কেমন দাঁড়ালো, ঠিক এরকম। তাহলে সাইকেলটাকে আমি আরেকবার বলি, স্টেপগুলো ভালো করে দেখে নাও তোমরা। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে কি ফর্ম হচ্ছে, অ্যাসিটাইল কোয়েক ইউজ করছে, অক্সালো অ্যাসিডকে ইউজ করছে, তাহলে কি দেখি আমরা, তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে ইউজ করে সাইট্রিক অ্যাসিড ফর্ম করছে অ্যাসিটাইল কোয়েক ইউজ করে, হলো। এই সাইট্রিক অ্যাসিডকে কাজে লাগিয়ে আইসোসাইট্রিক অ্যাসিড বানাচ্ছি। এই আইসোসাইট্রিক অ্যাসিড হচ্ছে আইসোমারেজ। এই আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আমরা কি বানালাম, যেহেতু সেম টু সেম হচ্ছে তার জন্য আইসোমারেজ। আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আমরা বানালাম আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, 6 কার্বন ছিল 5 কার্বন হয়েছে, কার্বন ডাইঅক্সাইড বেরোবে, কার্বন ডাইঅক্সাইড বেরোবে মানে আমাকে সব সময় NADH বের করতে হবে। এখানেও ডিহাইড্রোজিনেজ এন্ড ডিকার্বক্সিলেজ। পরে দেখ আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে বানাচ্ছি, সাকসিনাইল কোয়ে বানানোর সময় COA কে ইউজ করছি, CO2 কে বের করছি। এনজাইমের নাম কি হবে, ডিহাইড্রোজিনেজ এন্ড ডিকার্বক্সিলেজ। NADH কে বের করবো, NADH কে রিলিজ করবো। এবার দেখ একই রকম ভাবে পরে দেখ সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড বানাচ্ছি, এনজাইমের নাম কি হবে, থায়োকাইনেজ। কেন না, GTP1 থেকে GTP+PI বানিয়েছি, যেটা ADP+PI কে ইউজ করে কি বানিয়েছে, ATP বানিয়েছে। এই সাকসিনিক অ্যাসিড পরবর্তীকালে কি বানিয়েছে, ফিউমারিক অ্যাসিড। এই ফিউমারিক অ্যাসিড কি ফর্ম করে, FADH2। এই ফিউমারিক অ্যাসিড পরবর্তীকালে কি বানাচ্ছে, ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড কি করতে পারে, H2O বের করতে পারে। এই ম্যালিক অ্যাসিড পরবর্তীকালে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বানাবে, যেটা আবার NADH কে ইউজ থেকে NAD+ কে ইউজ করে NADH+H+ বানাবে। ঠিক আছে, এই স্টেপগুলো, এটা হচ্ছে জাস্ট ওভারঅল স্টেপ। এবার দেখ এটাই হচ্ছে ওভারঅল স্টেপ। এবার এখানে আমরা আসি ইউজার প্রোডাক্টের মধ্যে একই রকম ভাবে। তাহলে এখানে ইউজ কি করলাম, অ্যাসিটাইল কো ইউজ করেছি, কি বানিয়েছি স্যার, কার্বন ডাইঅক্সাইড বানিয়েছি। দেখ এই স্টেপে দুটো অ্যাসিটাইল, তাহলে ভাব আগের বার আমাদের কটা অ্যাসিটাইল কো প্রডিউস হয়েছিল, দুটো। তাহলে দুটো অ্যাসিটাইল কো ইউজ করলে আমি দুটো কার্বন ডাইঅক্সাইড বানাতে পারবো, মানে দুটো দুটো। তাহলে দেখ এখানে দেখ আগে দেখ কটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়েছে, দেখ দুটো কার্বন ডাইঅক্সাইড, এই যে এখানে একটা আর একটা এখানে একটা। তার জন্য তাহলে একটা অ্যাসিটাইল কোয়েকে ইউজ করে যদি দুটো কার্বন ডাইঅক্সাইড পেতে পারি, তাহলে দুটো অ্যাসিটাইল কো ইউজ করলে কটা কার্বন ডাইঅক্সাইড পাবো, চারটে। তার মানে এখানে টোটাল কার্বন ডাইঅক্সাইড কত বেরোলো, 4 কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে 4CO2 হলো। এবার দেখ এখানে আমরা তিনটে NAD+H+ ইউজ করেছি। দেখ ছবি দেখ ভালো করে, তোরা দেখে নিতেই পারিস। এই দেখ এখানে একটা, তারপরে দেখ এখানে একটা, তাহলে 1 2 এন্ড এইখানে একটা না 3, তাই তো। তাহলে এখানে তিনটে, তাহলে পুরো স্টেপটা দুবার হলে কভার হবে, যদি অ্যাসিটাইল করে দুবার, তাহলে পুরো স্টেপটা দুবার হলে এটাও ইনটু 3 ইনটু 2, তার মানে 6 NADH। তার মানে এই NADH কটা হবে, 6টা পাবো আমরা। একই রকম ভাবে FAD একটা পেয়েছিলাম, এখানে FAD দুবার হলে রিঅ্যাকশনটা দুবার পাবো, FAD দুটো। GTP থেকে GDP হয়ে আমরা ATP পেয়েছি, যে ATP একটা পেয়েছিলাম, যেহেতু সাইকেলটা দুবার হলে হলো। তাহলে আমরা আলটিমেট টোটাল করবো, এবার একটু টোটাল করি। টোটাল করি মানে কি ব্যাপারটা আছে দেখি। তাহলে আমরা রিঅ্যাকশনটাকে একটু দেখি, সবার ইউজার প্রোডাক্টকে আমি একটু জুড়তে থাকি। ঠিক আছে, সবার ইউজার প্রোডাক্টকে একটু জুড়। তোরা ভালো করে দেখ গ্লাইকোলাইসিসে তোরা ইউজ কি করেছিস, সেগুলোকে জুড়বি তুই। দেখ গ্লাইকোলাইসিসে ইউজ কি করেছিস, স্টেপগুলোকে দেখ। গ্লাইকোলাইসিসে ইউজ করেছিলিস, গ্লাইকোলাইসিসে, আচ্ছা আমাকে কেউ একজন বলতো গ্লাইকোলাইসিসে কি কি ইউজ করেছিল, আমি তাহলে পেছন দিকে আর যাচ্ছি না। ওদের মধ্যে রেসপন্স কেউ একজন কর, গ্লাইকোলাইসিসে ইউজ কি করেছিলাম আমরা। সবার ইউজ জুড়বো আর প্রোডাক্ট জুড়বো।
ইউজ আর প্রোডাক্ট, ইউজ এদিকে জুড়ছি আর প্রোডাক্ট এদিকে, আলটিমেট বল সবার ইউজ আর প্রোডাক্ট গুলো কি লিখবো এবার? কেউ একজন বল গ্লাইকোলাইসিসের ইউজ গুলো কি? 1 molecule of glucose, 1 গ্লুকোজ, তারপরে 2 ATP, 2 ADP plus 2 ADP plus PI, আচ্ছা 4 ADP plus PI, ওকে, 2 NAD plus, ওকে, আচ্ছা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে চলে এসছো এবার, 2 পাইরুবিক অ্যাসিড, ওকে, প্লাস 2 NAD প্লাস, তারপরে বলো ক্রেভ সাইকেল, 2 অ্যাসিটাইল কোয়ে প্লাস 6 NAD, 2 FAD, 2 GDP plus PI, ওকে, জিডিপি, জিডিপিটাকে আমরা এটিপি ফরম্যাটে লিখি তাহলে বেটার আসবে, কারণ আমরা তো এটা এটিপি ফরম্যাটে লিখে ফেলেছিলাম। তো জিডিপি প্লাস পিআই থেকে আমরা এটিপি পাচ্ছি, তো এটাকে আমরা 2 আমরা এটিপি লিখে রাখছি, এডিপি, এডিপি 2 এডিপি, ওকে, আচ্ছা আর না ইটিএস না, ব্যাস ওকে। এবার প্রোডাক্ট গুলো বলো, গ্লাইকোলাইসিস পাইরুবিক অ্যাসিডের প্রোডাক্ট গুলো বলো আমাকে। 2 পাইরুবিক অ্যাসিড, 2 এডিপি প্লাস পিআই, 4 এটিপি, 2 NADH plus, 2 2 carbon dioxide plus 2 acetyl CoA, 2 NADH plus, 4 CO2, 6 NADH plus, 2 FADH2, 2 ATP, ওকে। এইটা দেখো, এটা আমরা টোটাল পেয়েছি না, লেফট হ্যান্ড রাইট সাইড, এটা আমাকে ডিসকাউন্ট করে দেওয়া, পুরো রিঅ্যাকশনে কি করে চলে আসছে দেখো, দেখো 2 পি আইরুবিক অ্যাসিড ছিল এখানে, আমি কার্বওয়াইড করে দেখো 2 পাইরুবিক অ্যাসিড কেটে দিলাম, আমরা 2 পাইরুবিক অ্যাসিড এখানে পেয়েছিলাম, কোথায় গেল 2 পাইরুবিক অ্যাসিড, এখানে আমার এই যে হয়ে গেল। আচ্ছা দেখো এখানে আমি 2 এটিপি পেয়েছি, 2 এটিপি পেয়েছি, এই 2 এটিপি এখানেও কেটে দিচ্ছি, 2 এটিপি হয়েছে। এখানে দেখো 2 এডিপি প্লাস পিআই পেয়েছিলাম, এখানে 2 এডিপিটা কেটে দিলাম, মানে যেগুলো যেগুলো পেয়ে গেছি একই রকম পেয়ে গেছি কেটে দিচ্ছি দেখো, হয়েছে। আচ্ছা আর কি পেয়েছি, 4 এডিপি প্লাস পিআই এখানে নেই কোথাও, আচ্ছা অ্যাসিটাইল কোয়ে আছে, 2 অ্যাসিটাইল কোয়ে পেয়েছি, এখানে 2 অ্যাসিটাইল কোয়ে কেটে দিলাম, মানে হয়ে গেছে। তাহলে সব কটাকে প্লাস করবো আমি, সবার ইউজ আর প্রোডাক্ট মিলে। আচ্ছা আর আর কিছু পাচ্ছি, আর কিছু পাচ্ছি না, চলো এবার একটু প্লাস করি, এবার আমরা একটু প্লাসে আসি। তাহলে দেখো এই জিনিসটাকে যদি প্লাস করি তাহলে কি দাঁড়াচ্ছে, স্যার 1 গ্লুকোজ, তাহলে স্যার 1 গ্লুকোজ হলো, আর কি পাচ্ছি, আচ্ছা তাহলে 1 গ্লুকোজ হলো, আর কি পাচ্ছি দেখ, 4 এডিপি প্লাস পিআই, অনলি 4 এডিপি প্লাস পিআই, তাহলে 4 এডিপি, কি পাচ্ছি 2 এনএডি, 2 এনএডি 6 এনএডি, তাহলে টোটাল কত হলো 10 এনএডি, তাহলে 10 এনএডি প্লাস, প্লাস আর কি পাচ্ছি 4 পিআই তো পাচ্ছিলাম এখানে, এখানে প্লাস একটা 4 পিআই আছে, আচ্ছা
আর কি পাচ্ছি 2FAD। বল এটা ছাড়া আর কিচ্ছু পাইনি না। এন্ড এভাবে দেখ তুই প্রোডাক্টটা বানা দেখ, ঠিক একই রকম। কি দেখবি, তাহলে কার্বন ডাইঅক্সাইড দিয়ে আসি, প্রথম 2 কার্বন ডাইঅক্সাইড এন্ড 4 কার্বন ডাইঅক্সাইড, কত হলো 6 কার্বন ডাইঅক্সাইড, 6 কার্বন ডাইঅক্সাইড হয়েছে। তারপরে দেখ এটিপি কটা পেয়েছি, 4 এটিপি, 4 এটিপি হয়ে গেল। আচ্ছা 6 NADH, 2 NADH, ওয়েট ওয়েট, এখানে 2 NADH হবে, এখানে 2 NADH হবে, 6 হবে না, এখানে এখানে 2 NADH হবে। So 2 NADH, 2 NADH and 6 NADH, total total 10 NADH হয়েছে, প্লাস 2 FADH। তাহলে দেখ পুরো রিঅ্যাকশনটা গুছিয়ে গেল না আমাদের। তাহলে দেখ 1 মলিকুল অফ গ্লুকোজ পেয়েছিলাম, 1 মলিকুল অফ 6 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড পেয়ে গেছি। তার মানে একটা গ্লুকোজে কটা কার্বন থাকে, 6 কার্বন, দেখ 6 কার্বন পেয়ে গেছি না আমরা। তার মানে কার্বন রিসেপ্ট ডান। এবার দেখ টোটাল এটিপি কটা পেয়েছিস, 4টে। দেখ আমি বলেছিলাম একটা NADH থেকে, একটা NADH থেকে তুই কটা পাবি, একটা NADH থেকে কটা এটিপি পাবি, 3টে এটিপি পাবি। একটা NADH থেকে একটা NADH থেকে তুই পাবি হচ্ছিস 3টে এটিপি, আর একটা FAD থেকে কটা পাবি, 2টো। তাহলে ভাব 10টা NAD মানে কটা হচ্ছে, 30টা, 2টো FAD মানে কটা হচ্ছে, 4টা, 30 আর 34, আর এখানে কত হচ্ছে 4, কারণ টোটাল কত হলো 38 হয়ে গেছে না। তার মানে 38 এটিপি পেয়ে পাবি বলেছিলাম, পেয়ে গেছিস। তাহলে দেখ 38 এটিপিও ক্যালকুলেশন ডান, 6 কার্বন ডাইঅক্সাইডের ক্যালকুলেশনও ডান। বোঝা গেছে। তাহলে অ্যাকচুয়ালি পুরো রেসপিরেশন প্রসেসটা কিন্তু এভাবেই হয়েছে। এবার আমরা লাস্ট স্টেপে আসবো, দ্যাট ইজ ইটিএস। লাস্ট স্টেপ দ্যাট ইজ ইটিএস। এবার তোকে যে আমি এই স্টেপটা দেখালাম, তোকে যে আমি এই স্টেপটা দেখালাম, এই যে পুরো স্টেপটা দেখলি তুই, এই পুরো স্টেপটা হয় কোথায়, এই পুরো স্টেপটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। কোথায় হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। তার মানে ম্যাট্রিক্সের মধ্যে, তাহলে ভাব ইটিএসটা কি। আমি আগে ইটিএস বলার আগে এটা বলে দিই, আগে ইটিএসটা কি। মনে রাখবি এই যে একটা স্টেপ তুই এখন দেখতে পাচ্ছিস এই স্ক্রিনে, তো এই যে স্টেপটা, এই যে বললাম তোকে 10টা এনএডিএইচ প্রডিউস হচ্ছে, 2টো FADH2 প্রডিউস হচ্ছে, দিয়ে বললাম এটা ইটিএস এ গেলে 30টা এটিপি দেবে, 4টে এটিপি দেবে, এটাকে মুখস্থ করবো না। তার মানে এই NADH থেকে এটিপিটা কি করে হচ্ছে, বা এই FADH2 থেকে এটিপিটা কি করে হচ্ছে, তোর মধ্যে কোশ্চেন থাকতে পারে। তাহলে সেইটাকে বোঝার জন্য আমরা, হ্যালো, সেইটাকে বোঝার জন্য আমরা কি করব, আমরা ইটিএসটাকে করব। হয়েছে, চলো আমরা একটু ইটিএসটাকে কি করে হচ্ছে একটু দেখি। Look at the step of ETS or electron transport system. এই তাহলে ভাব এই কম্পোনেন্ট গুলো সব কিন্তু মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে আছে। তাহলে দেখ এতক্ষণ যা যা দেখলাম এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো সব কোথায় আছে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে আছে। তার মানে ম্যাট্রিক্সের মধ্যে NADH বা FADH2 প্রচুর বেশি বেশি আছে। আচ্ছা বল, যদি NADH বা FADH এগুলো ম্যাট্রিক্সের মধ্যে বেশি বেশি থাকে, তাহলে ম্যাট্রিক্সের মধ্যে হাইড্রোজেন বেড়ে যাবে না, তাই তো। দেখ এই স্টেপটাতে আমরা এটাই দেখবো। তাহলে ভাব ম্যাট্রিক্সের মধ্যে দেখ কি আছে,
NADH বা FADH আছে। এই ETS এর ক্ষেত্রে আমরা স্টেপগুলোকে বোঝার জন্য কিভাবে ইউজ করছি বলছে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স কি করছে, ম্যাট্রিক্সের মধ্যে আছে কি NADH প্লাস H প্লাস আছে। এই NADH প্লাস H প্লাস কি বানাচ্ছে, NAD বানাচ্ছে। তাহলে ভাব যদি এই NADH প্লাস H প্লাস NAD বানায় তাহলে কি হবে, দুটো হাইড্রোজেন বেশি হয়ে যাবে। এই দুটো হাইড্রোজেন কি করছে, তাহলে ভালো করে এই জায়গাটা দেখ, এখানে কটা ছিল NADH প্লাস H প্লাস, এখান থেকে হচ্ছে কি NAD প্লাস, তার মানে দুটো H বেশি হয়ে গেছে না, 2H প্লাস বেশি হয়ে গেছে। আচ্ছা এই 2H আমি ব্রেক করতে পারি, 2H প্লাস 2 ইলেকট্রন, দেখ 2H কে আমি কি করছি এখানে পাঠিয়ে দিচ্ছি, আর 2 ইলেকট্রনকে আমি ভেতরে রেখে দিয়েছি। এই 2 ইলেকট্রনের অ্যাট্রাকশনে ম্যাট্রিক্সের মধ্যে থাকা এক্সট্রা দুটো H প্লাস কি করছে, এখানে চলে যাচ্ছে। দুটো হাইড্রোজেন এর আর এখানকার থেকে দুটো হাইড্রোজেন 2 প্লাস 2 কত হাইড্রোজেন হলো, চারটে। দেখ এখানে ছবিটা দেখ, একটা হাইড্রোজেন, চারটে হাইড্রোজেন কি করে হচ্ছে, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন আর চারটে হাইড্রোজেন, এই যে তিন আর চার, এখানে দুটো আর এখানে দুটো, তো টোটাল চারটে হাইড্রোজেন ঢুকলো। এই চারটে হাইড্রোজেন এখানে ঢুকেছে, এবার এখানে কি বসেছে, দুটো ইলেকট্রন ঢুকে বসে আছে না, এই দুটো ইলেকট্রন পরে ইউবিকুইনন বলে একটা কমপ্লেক্সের ভেতর দিয়ে চলে গেল কোথায়, কমপ্লেক্স 3 তে। কমপ্লেক্স 3 এর মধ্যে গিয়ে দুটো ইলেকট্রন ঢুকে বসে আছে এখন, এই কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 3 তে গেছে। ঠিক একই রকম কমপ্লেক্স 2 বলে আর একটা কমপ্লেক্স আছে, যে কি করছে FADH2 থেকে FAD বানাচ্ছে, তার মানে কি দুটো হাইড্রোজেন বেশি, তাই তো। তাহলে এই দুটো হাইড্রোজেন ভেতরে ঢুকেছে, দেখেছিস ভেতরে ঢুকেছে। এই হাইড্রোজেন গুলো পরে যাচ্ছে কোথায়, এই হাইড্রোজেন গুলো পরে যাচ্ছে কোথায় দেখ, এই হাইড্রোজেন গুলো ইউকিউর বলে একটা ইলেকট্রন ক্যারিয়ার তার সাথে বাইন্ড হয়ে গেছে, দিয়ে UQH2 ফর্ম করেছে, দিয়ে এখানে চলে গেছে। এখানে গিয়ে হাইড্রোজেনটাকে ছেড়ে দিয়েছে, বল এইখানে হাইড্রোজেন ছেড়ে দিল, আর কি, যেহেতু দুটো ইলেকট্রন হাইড্রোজেন ছেড়ে দিয়েছে, এবার হাইড্রোজেন মানে আমি লিখতে পারি H2 ইকুয়াল টু 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন, তার মানে এই H2 টা এখানে 2H প্লাস হয়ে বেরিয়ে যাচ্ছে, আর এখানে দুটো ইলেকট্রনকে রেখে দিচ্ছে, এন্ড ভেতরের এখানে দুটো হাইড্রোজেন চলে গেল, তার মানে দুটো আর দুটো মিলে কটা হবে, চারটে, এখানেও চলে এলো চারটে। স্টেপটা আরেকবার বলি, NADH প্লাস H প্লাস থেকে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ভালো করে দেখ, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, টোটাল হাইড্রোজেন চারটে চলে এলো। এই চারটে হাইড্রোজেন আসার পরে এখান থেকে যে দুটো হাইড্রোজেন আসছিল, এখানের হাইড্রোজেন গুলো দুটো ইলেকট্রনকে নিয়ে এখানে রেখেছে, এই ইলেকট্রন গুলো চলে এলো কমপ্লেক্স 3 তে। ঠিক একই রকম ভাবে কমপ্লেক্স 2 এর মধ্যে ঘটনা ঘটেছে, কমপ্লেক্স 2 কি করেছে, এই FADH2 থেকে H2 টাকে বের করেছে, দিয়ে ইউবিকুইননের থ্রু এখানে নিয়ে এসেছে। এই H2 এর মধ্যে H2 মানে কি আছে, এই H2, এই H2 কি করছে, এখান থেকে দুটো হাইড্রোজেনকে আর এখানের H2 এর থেকেও দুটো H প্লাস কে নিয়ে 4H প্লাস বের করে দিয়েছে, তাহলে 4H প্লাস আর ভেতরে দুটো ইলেকট্রনকে রেখে দিয়েছে। কারণ আমরা জানি তো এখান থেকে H2 মানে কি বলতে পারি, 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন হয়েছে। তাহলে টোটাল ইলেকট্রন কটা হলো, এখানকার দুটো, এখানকার দুটো, টোটাল হলো চারটে ইলেকট্রন। এই চারটে ইলেকট্রন এখন যাবে কোথায়, সাইটোক্রোম সি বলে আরেকজন ক্যারিয়ার দিয়ে চলে এলো কোথায়, কমপ্লেক্স 4 এ। এই চারটি ইলেকট্রন এসে এখন এই জায়গায় ওয়েট করছে, কোথায়, কমপ্লেক্স 4 এর লাস্টে। এখানেও সেম, এখানে যেহেতু NADH FADH কেউ নেই, তো এই দুটো হাইড্রোজেনকে কি করছে, এখানে ভেতরে পাস করিয়ে দিচ্ছে, হলো। এই হাইড্রোজেন চলে যাওয়ার পরে তাহলে এখন এখানে হয়ে গেল 10 হাইড্রোজেন। তাহলে এরকম ভাবে যদি ম্যাট্রিক্স থেকে হাইড্রোজেন ইনার মেমব্রেনের থ্রু পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে ট্রান্সফার হয়ে যায়, তাহলে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে হাইড্রোজেন ডেন্সিটি বেড়ে যাবে আর ম্যাট্রিক্সের মধ্যে কমে যাবে। তখন এই হাইড্রোজেন গুলো চাইবে যে আমি কোথায় যাব, আমি এইখানে যাব, বাইরে যাব, কোথায় যাব, ম্যাট্রিক্সে যাব। কিন্তু এই ইলেকট্রন
একে পাস করতে দেবে না, বলছে না তুমি আমাকে রেখে এপাশে পালিয়ে গেছো, আবার যখন খুশি এখান থেকে এখানে চলে আসবো, এইসব বললে হবে না। তো তাহলে ইলেকট্রনকে এখান থেকে সরাতে হবে, তাহলেই হাইড্রোজেনগুলো পাস করবে। তো ইলেকট্রনকে সরানোর জন্য আমি কাকে এনেছি? অক্সিজেনকে এনেছি। এক্সামে জিজ্ঞেস করে হু ইজ দ্য ইলেকট্রন অ্যাকসেপ্ট? অক্সিজেন। এই অক্সিজেন কি করলো? ইলেকট্রনকে রিসিভ করলো, দিয়ে 4H প্লাস প্রডিউস করলো। যেই 4H প্লাস পরবর্তীকালে কি বানাবে? 2H2O বানাবে। তাহলে চারটে হাইড্রোজেন, দুটো অক্সিজেন আর দুটো চারটে ইলেকট্রন মিলে, তাহলে চারটে হাইড্রোজেনকে নিউট্রাল করার জন্য চারটে ইলেকট্রন আর O2, তো 2H2 হয়ে গেল। এই 2H2, তাহলে এক্সামে যদি জিজ্ঞেস করে যে কে 2H2 প্রডিউস করে, স্যার বলবি কমপ্লেক্স 4 প্রডিউস করে। এন্ড এই যে 2H2O প্রডিউস করে ফেললো, তার মানে ইলেকট্রন সব চলে গেল। যেই ইলেকট্রন পাস করে গেল, এই যে এখানে 10টা হাইড্রোজেন ছিল, এই 10টা হাইড্রোজেনের মধ্যে দুটো হাইড্রোজেন কি করলো? CF0 এর ভেতর দিয়ে, CF0 কি করলো? এই দুটো হাইড্রোজেনকে বের করে দিল। কাকে বের করলো? CF0। তাহলে হাইড্রোজেন পাস কে করায়? এক্সামে জিজ্ঞেস করলে বলবে কি? CF0, যে কি কমপ্লেক্স 5 এর পার্ট। তাহলে কমপ্লেক্স 5 এর একটা পার্ট যে হচ্ছে CF0, যে হাইড্রোজেনটাকে পাস করলো। কিন্তু CF1 যে আরেকজন ছিল, সে কিন্তু কি করলো? এই CF0 যে হাইড্রোজেনটাকে পাস করছে, 2 হাইড্রোজেন এখানে যে চলে এলো, CF1 কি করছে? বলছে ADP প্লাস PI কে অ্যাড করে কি বানাচ্ছে? ATP বানাচ্ছে। বলছে তোমাকে আমি এক এমনি এমনি যেতে দেবো না। তো CF0 যখন হাইড্রোজেন পাস করেছে, সেই হাইড্রোজেনের অর্থাৎ প্রোটনের যে এনার্জিটা, সেই প্রোটন এনার্জিকে ইউজ করে ADP প্লাস PI কে দিয়ে বানালো কি? ATP। তাহলে ভাব, যদি দুটো হাইড্রোজেন পাস করিয়ে একটা করে এটিপি পাই, তাহলে 10টা হাইড্রোজেনের জন্য কটা এটিপি পাবো? 5টা। তাহলে 10টা হাইড্রোজেনের জন্য আমরা পাবো 5টা এটিপি। তাহলে ইমাজিন কর, আমি বলেছিলাম তাহলে এখানে এই 10টা হাইড্রোজেন এলো থেকে? আমরা দুটো FADH2, মনে কর 10টা হাইড্রোজেন এলো থেকে? দুটো, একটা FADH2 আর একটা NADH ব্যবহার করার জন্য। এবার একটা NADH থেকে আমি বলেছিলাম 3টে, আর একটা FADH থেকে বলেছিলাম 2টো। তার মানে 3 আর 2 5টা হচ্ছে তো। তারপরে দেখ 5টা এটিপি না। এবার এক্সাম এখান থেকে কি জিজ্ঞেস করে? এক্সামে পুরো এটিএসটা জিজ্ঞেস করে। আদারওয়াইজ আরেকটা কি জিজ্ঞেস করে? স্যার এটিপি সিনথেস কোথায় অ্যাড হয়? স্যার CF1 এ অ্যাড হয়। কমপ্লেক্স পাইপটা কি দিয়ে বানানো? CF0 CF1 দিয়ে বানানো। হাইড্রোজেন পাস কে করে? CF0 করে। এটিপি প্রোডাকশন কে করে? CF1 করে। এটিপি প্রোডাকশনটা কোথায় হয়? ইনার মেমব্রেন না ম্যাট্রিক্সে? অবশ্যই ম্যাট্রিক্সে। ইলেকট্রন রিসিভার কে? অক্সিজেন। ওয়াটার প্রোডাকশন কোথায় হয়? কমপ্লেক্স 4 এ। এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়। তাহলে আমরা বোঝাতে পারলাম যে কি করে প্রোডাকশন। বল। না, ইউবিকুইনন একটা ইলেকট্রন ক্যারিয়ার, প্লাস্টোকুইনন আরেকটা ইলেকট্রন। বুঝা গেছে? হ্যাঁ, ইউবিকুইননই তো। এটা প্লাস্টোকুইনন না তো, এটা ইউকিউ। ইউকিউ ফর ইউবিকুইনন। না, ওটা আলাদা। আমি তোমাকে বলি, এটা হচ্ছে ফটোসিনথেসিস তোমরা যখন পড়েছো, সেখানে পিকিউ দেবো। তো পিকিউ তে প্লাস্টোকুইনন, এন্ড এখানে ইউকিউ ফর ইউবিকুইনন। ওকে? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল, তোমাদের এটা হচ্ছে এনসিইআরটি ডায়াগ্রাম, এই হচ্ছে তোমাদের এনসিইআরটি। দেখো ভালো করে, একই রকম জিনিস এখানেও, এনএডিএস থেকে এনএডি বের হচ্ছে, এই হাইড্রোজেন গুলো এখানে পাস করছে, সেম জিনিস এখানেও দেখো, ইউকিউ থেকে ইউকিউএইচ2 এ হাইড্রোজেন পাস করছে। আর এই নিয়মের নামগুলো তো অলরেডি বলা হয়েছে। এবার চলে এসছো আমরা আমাদের লাস্ট একদম শেষ পার্টে চলে এসেছি। হ্যাঁ বলো। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। বলছে স্যার দেখ, এখানে দেখ, এটা হচ্ছে কি, চারটে ইলেকট্রন, দুটো ইলেকট্রন কেন বেরোচ্ছে? এইখানটা তো, এই জায়গাটা বলছিস তো, এই জায়গাটা তো। হ্যাঁ, দেখ এটা 2H প্লাস ফরম্যাটে যাচ্ছে, তো এখান থেকে ইলেকট্রন বেরোবেই না। আর এটা কি H2, মানে এখানে দেখ, এখানে একটা পজিটিভ ছিল, একটা পজিটিভ এখানেই চলে এসেছে, মানে কি 2H আছে। তাহলে 2H কে ভাঙলে আমি 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন পাবো না? এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে 2H পাচ্ছি, 2H প্লাস নয়। এই 2H টা ভাঙলে 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন। আর এখানে তো একটা ফ্রি 2H প্লাস। তাহলে 2H প্লাস প্লাস 2H প্লাস 4H প্লাস। কিন্তু ইলেকট্রন কটা যাচ্ছে? শুধু 2 ইলেকট্রন।
ওকে, এবার চলে এসো আমরা আমাদের লাস্ট স্টেপে চলে আসছি, একদম অ্যাম্ফিবিলিক পাথওয়ে আর আরকিউ। এবার আমি প্রথমে চ্যাপ্টারের শুরুতেই একটা কোশ্চেন করেছিলাম যে তাহলে কি স্যার শুধুমাত্র গ্লুকোজই খাওয়ার এনার্জি দেয়, প্রোটিন আর ফ্যাট দেয় না? এটাই আমরা এখানে এসে দেখছি। দেখ এই স্টেপটাতে দেখ, এটাকে অ্যাম্ফিবলিক পাথওয়ে বলা হয়। এই স্টেপে কি হচ্ছে স্যার, এখানে ফ্যাট মলিকিউল প্রথমে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বানাচ্ছে, দিয়ে অ্যাসিটাইল কোয়েতে চলে আসছে, দিয়ে ক্রেবস সাইকেল কমপ্লিট করে নিচ্ছে, দিয়ে এনার্জি বানাচ্ছে। তার মানে ফ্যাট খেলেও আমি এনার্জি পাবো। আবার যদি প্রোটিন খাই, সেও অ্যামিনো অ্যাসিড বানিয়ে পাইরুভেট অ্যাসিডে চলে আসছে, দিয়ে এনার্জি বানাচ্ছে। তার মানে প্রোটিন খেলেও এনার্জি পাবো। আবার যদি গ্লুকোজ খাই, তাহলেও এনার্জি পাবো। তার মানে হোয়াট ইজ অ্যাম্ফিবলিক পাথওয়ে? অ্যাম্ফিবলিক পাথওয়ে বলা হচ্ছে যে পাথওয়েতে তুই ক্যাটাবলিক প্লাস অ্যানাবলিক, অর্থাৎ যে পাথওয়ের মধ্যে অ্যানাবলিক মেকানিজম আর ক্যাটাবলিজম দুটোকেই শো করানো হয়। তাহলে যে পাথওয়েতে তুই ক্যাটাবলিজম অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানাবলিজম দুটো পাথওয়ে ইনভলভ থাকে, অর্থাৎ অ্যাম্ফিবলিক পাথওয়ে ইজ দ্য মিক্সচার অফ অ্যানাবলিজম এন্ড ক্যাটাবলিজম। মানে আমাদের বডির মধ্যে যত রকম মেকানিজম হয় সবকিছুকে একসাথে মিক্স করে যদি একটা চার্ট বানাতে পারি আমি, ধর ধর একটা প্ল্যান্ট, তার মধ্যে ফটোসিনথেসিস হচ্ছে, রেসপিরেশন হচ্ছে, গ্লুকোজ প্রোডাকশন হচ্ছে, এনার্জি প্রোডাকশন হচ্ছে, ফ্যাট প্রোডাকশন হচ্ছে, সবকিছুকে যদি বানিয়ে একটা চার্ট বানাতে পারি, সেটা হচ্ছে অ্যাম্ফিবলিক পাথ। হচ্ছে whole life process occur in our body, both the anabolism and catabolism is the composition of all mechanism is called conjugately called amphibilic pathway. মানে all mechanism কে আমরা একসাথে amphibilic pathway বলবো, যত রকম anabolism and catabolism মিক্স করে। লাস্ট পার্ট, রেসপিরেটরি কোসেন্ট or RQ. What is RQ? RQ means রেসপিরেটরি কোসেন্ট। রেসপিরেটরি কোসেন্ট কি জিনিস? বলছে যে প্রসেসের মধ্যে আমরা কার্বন ডাইঅক্সাইড কতটা প্রডিউস হচ্ছে বাই অক্সিজেন কতটা আমি ইউজ করছি, কতটা কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে বাই অক্সিজেন কতটা ইউজ করছি, এটাকে ক্যালকুলেট করব। সেটাকে আমরা বলবো কি রেসপিরেটরি কোসেন্ট। দেখ রেসপিরেটরি, তোরা এনার্জি কি পড়েছিস? আমরা জানি যে গ্লুকোজ এনেছি, অক্সিজেন দিয়েছি, কার্বন ডাইঅক্সাইড বানিয়েছি, ওয়াটার প্রডিউস করেছি, 30 এটিপি হয়েছে। দেখ কার্বোহাইড্রেটের ক্ষেত্রে দেখ, 6টা কার্বন ডাইঅক্সাইড ইউজ করেছি, 6টা অক্সিজেন, বাই অক্সিজেন ইউজ করেছিস, 6টা কার্বন ডাইঅক্সাইড পেয়েছিস। তার মানে 6 CO2 তুই ইউজ করছিস, 6 O2 তুই পাচ্ছিস, তার মানে আর কিউ ইকুয়াল টু 1 স্যার। এবার দেখ প্রোটিনের ক্ষেত্রে জেনারেলি দেখা যায় আমরা 10টা কার্বন ডাইঅক্সাইড ইউজ প্রোডাকশন করতে গেলে 11টা অক্সিজেন ইউজ করতে হয়। এবার আমি একটা কথা তোদেরকে শুরুতেই বলেছি, যেটা মেন ক্লু, মোর অক্সিডেশন কি হবে? মোর এনার্জি। মোর এনার্জি, এনার্জি বেশি হবে, অক্সিডেশন বেশি হলে এনার্জি প্রোডাকশন বেশি হবে। আচ্ছা বল, যদি তুই অক্সিজেন বেশি ইউজ করিস কার্বন ডাইঅক্সাইডের থেকে, তাহলে অক্সিডেশন এখানে বেশি হচ্ছে, এখানে অক্সিডেশন বেশি হচ্ছে, এখানে অক্সিডেশন কি হচ্ছে? নর্মাল হচ্ছে, তাই না? এখানে অক্সিজেন 11টা ইউজ করেছিস, তার জন্য আর কিউ 0.9। আর পরেরটায় দেয় অক্সিজেন আরো বেশি ইউজ করেছিস, মানে অক্সিজেন এখানে অক্সিডেশন টু মাচ, অক্সিডেশন খুব বেশি হচ্ছে, তার মানে আর কিউ আরো কম। তার মানে আমি কি দেখতে পেলাম স্যার? কিন্তু যদি অর্গানিক অ্যাসিডে চলে যাস দেখবি 4টে অক্সিডেশন কম হচ্ছে না, তাহলে অক্সিডেশন এখানে কম হচ্ছে। তার মানে যার আর কিউ যত বেশি অক্সিডেশন তত কম, আর কিউ যত কম অক্সিডেশন তত বেশি, তাই তো? তার মানে আমি কি পেলাম স্যার? আর কিউর সাথে অক্সিডেশনের কি রিলেশন? অর্থাৎ আর কিউ যত বেশি হবে অক্সিডেশন তত, অক্সিডেশন তত কি হবে? কম হবে। আর অক্সিডেশন যত কম হবে এনার্জি প্রোডাকশন তত কম হবে। আর ঠিক উল্টোটা বললে, যদি আমি বলি আর কিউ যার যত বেশি হবে অক্সিডেশন তত কম হবে, অক্সিডেশন তত আর কিউ যার যত কম হবে, আর কিউ যার যত কম হবে অক্সিডেশন তত বেশি হবে। আর অক্সিডেশন যত বেশি হবে এনার্জি প্রোডাকশন তত, এনার্জি প্রোডাকশন তত কি হবে? বেশি হবে। ক্লিয়ার? সো
তাহলে তাহলে এনার্জি প্রোডাকশনের সাথে কি সম্পর্ক? তার মানে আমরা দেখতে পাচ্ছি অর্গানিক অ্যাসিড এর ক্ষেত্রে আর কিউ যেহেতু কি, তাহলে অর্গানিক অ্যাসিডের আর কিউ বেসিসে আছে, তাহলে আর কিউ কার সবচেয়ে বেশি? অর্গানিক অ্যাসিডের সবচেয়ে বেশি। তারপরে কার? তারপরে গ্লুকোজের। তারপরে কার? প্রোটিনের। তারপরে কার? ফ্যাটের। তাহলে মানে ফ্যাটের আর কিউ সবচেয়ে কম। তার মানে এনার্জির দিক থেকে যদি আসি তাহলে উল্টে যাবে না? অর্গানিক অ্যাসিড এনার্জি সবচেয়ে কম, গ্লুকোজের তারপরে, প্রোটিনের তারপরে, ফ্যাটের। ফ্যাট সবচেয়ে বেশি এনার্জি প্রডিউস করে 9.3 1 গ্রামের জন্য, যেখানে গ্লুকোজ কত করে 4.1 এন্ড প্রোটিন কত করে 4.12। ওকে, এই ছিল আমাদের রেসপিরেশন চ্যাপ্টার। আমরা প্রায়